আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। লেখক মোহাম্মদ নিশাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে সবার পছন্দের পরীর গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন, আশা করি অনেক ভালো লাগবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, করে দিন। আমি চলে যাচ্ছি গল্পে। বাবা নাহিদ, অনেকে বলে ওই পুকুর পাড়ি জিনপরিদের দেখে। ওসব শুনে তো আমার ভয় হয়। তোর যদি কিছু হয়ে যায় বাবা? মায়ের কথায় আমি বললাম, আরে মা, না, কে বলল? কই? আমি তো কখনো দেখিনি। লোকে দেখে এটা একটা বানিয়ে বলে আরেকটা। তুমি ওসব নিয়ে চিন্তা করো না তো মা। সময় তো হয়ে আসলো, আমার জন্য খাবার দিয়ে যাও। আমার কথায় মা খাবার ও লাইটটা এনে আমাকে দেয়। আমি মাকে বললাম, তুমি খাবার খেয়ে ঘুমায় যাও কেমন? কথাটা বলেই খাবার ও লাইটটা নিয়ে রওনা করলাম চেয়ারম্যান সাহেবের পুকুরের দিকে। আমি, নাহিদ, পরিবারে আমিও মা ছাড়া কেউ নেই। মা বৃদ্ধা হয়ে গেছে, প্রায় সময় অসুস্থ হয়ে থাকে। পরিবারের হাল ধরতে আমি নানা রকম কাজ করি। বুঝতেই পারছেন, গরিব মানুষ। আমি নানা রকম কাজ করায় আমাদের এলাকার চেয়ারম্যান আমাকে একটা কাজ দেন। রাতে ওনার পুকুর পাহারা দেয়া। ওনার বিশাল একটা পুকুর আছে, উনি সেখানে মাছ চাষ করেন। পুকুরটা গ্রাম থেকে একটু দূরে, ফসলি জমির মাঝে। পুকুরের চারিদিকে গাছপালা, একদিকে বড় কয়েকটা গাছ, সেখানে একটা ছোট ঘর বানানো। আমাকে সেই ঘরেই থাকতে হয়। আমি বাড়িতে থাকা অবস্থায় মা যে বলল পুকুর পাড়ে অনেকে জিনপরিদের দেখে, আসলে কথাটা সত্যি। মা ভয় পাবে বলে বলিনি। সবার মতো আমিও অনেকবার দেখেছি, তবে সামনাসামনি স্পষ্ট নয়। ওই পুকুরের আশপাশে অনেক জিনপরির চলাচল, আমি বুঝতে পারি। ওদের কখনো দেখলেও আমি ডিস্টার্ব করি না, ওরাও আমাকে ভয় দেখায় না। আমার কাজ হলো শুধু রাতটা পাহারা দেয়া। সকাল হলেই বাড়িতে চলে আসি, আবার রাতে যাই। আজকের রাতের আকাশটা বেশ সুন্দর, জ্যোৎস্না রাত। তারাগুলো কেমন মিটমিট করে জ্বলছে, মিষ্টি মিষ্টি বাতাস বইছিল। মনের আনন্দে খাবার ও লাইট নিয়ে পুকুর পাড়ের দিকে যাচ্ছি। বেশ কিছুক্ষণ আপন মনে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পুকুর পাড়ে। সেখানে যাবার পর ছোট ঘরটাতে ঢুকে খাবারগুলো রাখলাম। আমি রাত 10টা-11টার দিকে খাবার খাই, তাই বাড়িতে না খেয়ে খাবার সাথে করে নিয়ে আসি। খাবারগুলো ঘরে রেখে আমার শখের বাঁশিটা নিয়ে বাইরে বের হলাম। রাতে তো আমার সাথে কেউ থাকে না, আমি নীরবে বসে বাঁশি বাজাই। আমি বাঁশিটা নিয়ে বাইরে এসে লাইট মেরে পুকুরের চারিদিকটা ভালো করে দেখলাম। পুকুরের চারিদিকে ভালো করে চেক করার পর একটা গাছের নিচে বসে আপন মনে বাঁশি বাজাচ্ছিলাম। আমি বাঁশি বাজানোর সময় ফিল করি নূপুর পড়ে ঝনঝন আওয়াজ করে কেউ হেঁটে আসছে। এইরকম আওয়াজ পেয়ে আশেপাশে তাকাই, কিন্তু কাউকে দেখতে পারি না। কাউকে দেখতে না পেরে আবারও বাঁশিতে সুর তুলি। তখন আমার নাকে ভেসে আসে মিষ্টি সুন্দর একটা সুঘ্রাণ। আমি এই সুঘ্রাণটা আগেও পেয়েছি। আমি জানি আমার আশপাশে কেউ থাকে, আমার বাঁশির সুর শুনে। কিন্তু আমি তাকে কখনো দেখিনি, কথাও বলিনি। তবে আমার ইচ্ছে আমি ওর সাথে কথা বলবো। এসব ভাবছি আর বাঁশি বাজাচ্ছি। হঠাৎ আমার থেকে একটু দূরে নূপুর পড়ে ঝনঝন আওয়াজ করে কেউ চলে যাচ্ছিল। তখন বাঁশিটা রেখে ওদিকে লাইট মারতেই দেখলাম চোখের পলকে কেউ বাতাসে মিশে গেল। ওকে স্পষ্ট দেখতে না পেরে দৌড়ে ওদিকে যেতে যেতে বললাম, এই, কে তুমি? দাঁড়াও, আমার সাথে কথা বলো। আমি তোমার সাথে কথা বলতে চাই, শোনো। কিন্তু এতে কোনো লাভ হলো না। আমি সেখানে আর কাউকে দেখতে পেলাম না। এদিকে রাত অনেক হয়ে গেছে, খাবার খেতে হবে। এই ভেবে বাঁশিটা নিয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে খাবারটা খেতে যাব, এমন অবস্থায় খেয়াল করলাম আমার ঘরে আরো অন্য কিছু খাবার রাখা। ওই খাবারগুলো দেখে আমি অবাক হয়ে মনে মনে বললাম, আরে, এগুলো খাবার কার? কে নিয়ে আসলো? আমি তো এগুলো নিয়ে আসিনি। নাকি মা দিয়েছিল আমার মনে নেই। এই ভেবে ওই খাবারগুলো একটু মুখে দিতেই চমকে উঠলাম, কারণ খাবারগুলোর স্বাদ ছিল অতুলনীয়। এরকম মজার খাবার আমি খাইনি কখনো। খুব মজা করে খাবারগুলো খেয়ে আরও বেশ কিছুক্ষণ পুকুরটা পাহারা দিতে লাগলাম। তখন পাহারা দেওয়ার সময় পুকুরের ওই পারে দুটো সাদা কাপড় পরা দুটো অবয়বকে দেখতে পাই। আমি রোজ রাতেই ওদের দেখি। আমার ধারণা ওরা জিন। দেখে মনে হয় স্বামী স্ত্রী, হয়তো এই পুকুর পাড়ে থাকে। ওদের দেখে কখনো চিৎকার করিনি, ওদের দিকে লাইটও মারিনি। যাই হোক, সময় তখন শেষ রাতের দিকে। রোজ শেষ রাতে আমি একটু ঘুমাই, সে রাতেও তাই করি। শেষ রাতের দিকে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ি।
আমি ঘুমানোর পর একটা স্বপ্ন দেখি। আমি দেখি আমি শুয়ে আছি, কেউ একজন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিন্তু অবাক করা বিষয় হলো, আমি ওর মুখ দেখতে পাচ্ছিলাম না, কথা বলতে পারছিলাম। আমি কথা বলতে পারায় ওকে বললাম, "কে তুমি? আমার কাছে আসো কেন?" আমার কথায় ও বলল, "আমি একটা পরী। তোমার কাছে আসি তোমাকে ভালো লাগে তাই।" মেয়েটার কথায় তখনই আমার ঘুম ভেঙে যায়, আর তখনই আমি বুঝতে পারি ওটা স্বপ্ন না। কারণ ঘুম ভেঙে যাওয়ার পর আমি অনুভব করছিলাম মেয়েটা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আমি চোখ খুলতেই ও দ্রুত সেখান থেকে চলে যায়। আর তখনই আমি তাড়াহুড়ো করে বাইরে গিয়ে বলি, "শোনো, যেও না। আমি তোমার সাথে কথা বলব, শোনো।" কিন্তু আমার কথায় সেই পরী আমার সামনে আসে না। পরী আমার সামনে না আসায় আমি ফিরে যাই আমার ছোট ঘরে। রাত আর বেশি নেই। একটু পর ফজরের আজান দিয়ে দিবে। এই ভেবে বাকি রাতটুকু আর না ঘুমিয়ে লাইট হাতে সকাল পর্যন্ত পুকুরটা পাহারা দেই। সকাল হতেই চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে মায়ের সাথে খাবার খেতে বসলাম। খাবার খাওয়ার সময় আমি মাকে বললাম, "আচ্ছা মা, একটা কথা বলো। আমার বাবা কি কাজ করতেন? ওনার পেশা কী ছিল? আর উনি মারা গিয়েছিলেন কখন?" আমার কথার জবাবে মা খেতে খেতে বলল, "তুই যখন ছোট ছিলি তেমন বুঝতে শিখিসনি, তখন মারা গেছে তোর বাবা। আর উনি তো কবিরাজ ছিলেন। তোর বাবার ভালো নাম ডাক ছিল। তা বাবা হঠাৎ এই কথা জিজ্ঞেস করলি যে?" মায়ের কথার জবাবে আমি খেতে খেতে বললাম, "কই, এমনি, কখনো শুনিনি। হঠাৎ বাবার কথা মনে পড়ল, তাই জিজ্ঞেস করলাম।" এই বলে খাবার খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। রাতে পুকুর পাহারা দিতে হয়, দিনের বেলা না ঘুমালে পরে সমস্যা হয়। কথা মতো আমি বেশ কিছুক্ষণ ঘুমিয়ে বিকেলের দিকে বাজারে যাই। আর সন্ধ্যার পর বাড়িতে ফিরি। বাড়িতে ফিরে মাকে বলি, "মা, ও মা, তোমার রান্না কি হলো? আমার যেতে হবে তো, দাও দাও, খাবার দাও।" আমার কথায় মা খাবার নিয়ে এসে আমাকে দিয়ে বললেন, "আমার সময় মতো খাবার হয়ে গেছে, এই নে। আর শোন, আমি কিছু পিঠা বানিয়েছি, তোকে দিয়েছি, খেয়ে নিস, কেমন?" মায়ের কথায় খুশি মনে খাবারগুলো নিয়ে লাইট হাতে বেরিয়ে পড়লাম পুকুরের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ হাঁটার পর চলে গেলাম পুকুর পাড়ে। সেখানে গিয়ে রোজ রাতের মতো আগে ঘরে খেলাম। ঘরে গিয়ে খাবারগুলো রেখে বাঁশিটাও লাইটটা নিয়ে বাইরে বেরিয়ে পুকুরের চারিদিকটা ঘুরে দেখলাম। চারিদিকটা ঘুরে দেখে একটা গাছের নিচে বসলাম। যখন চারিদিকটা ঘুরে গাছের নিচে বসলাম, আপন মনে বাঁশি বাজাতে লাগলাম। আমি জানতাম আজকেও সেই পরীটা আসবে আমার বাঁশির সুর শুনতে। আজকে আমি ওর সাথে কথা বলবো। এই ভেবেই বাঁশি বাজিয়ে চলছিলাম। একটু আমার নাকি সেই পরিচিত সুন্দর সুঘ্রাণ ভেসে আসলো। আর আমি শুনতে পেলাম সেই নূপুরের আওয়াজ। আমি নূপুরের আওয়াজ পেয়ে বাঁশি থামিয়ে বলে উঠলাম, "কে তুমি? আমি জানি তুমি এখানেই আছো। কথা বলো আমার সাথে। আমার সামনে আসো।" কিন্তু আমার কথায় কোনো সাড়া দিল না। আমি কোনো সাড়া না পেয়ে আমার থাকার ঘরের দিকে যেতে লাগলাম, কারণ আমার খাবার সময় হয়ে গেছে। আমি খাবার খেতে ঘরে ঢুকে চমকে উঠলাম, কারণ ঘরে গিয়ে দেখি খুব সুন্দরী একটা মেয়ে আমার ঘরে বসে আছে। সেই মেয়েটাকে দেখে অবাক হয়ে বললাম, "এই, কে তুমি? এত রাতে এখানে কি করো? বলো কে তুমি?" আমার কথায় মেয়েটা আমার দিকে তাকিয়ে বললেন, "আমি কে হতে পারি বলো তো?" "আমি কিভাবে জানবো কে তুমি? তুমি বলো, কে তুমি? এখানে কেন আসছো?" আমার কথার জবাবে মেয়েটা বলল, "আমি একটা মেয়ে, দেখতে পারছ না? আমি বিয়েবাড়ি থেকে পালিয়ে আসছি, কারণ তোমাকে বিয়ে করব বলে।" "কি? আমাকে আমাকে বিয়ে করবে মানে? কী সব উল্টোপাল্টা কথা বলছো? তুমি এখান থেকে চলে যাও। কেউ দেখলে উল্টোপাল্টা ভাববে। আর এই জায়গায় ভালো না, চলে যাও।" আমার কথায় মেয়েটা বললেন, "আমাকে ডেকে আমার সাথে কথা বলতে চেয়ে এখন আবার যেতে বলছো? কে বলল তোমাকে ডাকছি? কই, আমি তো তোমাকে ডাকিনি। কথাও বলতে চাইনি।" আমার কথায় মেয়েটা বললেন, "ডাকছো। তুমি কি জানো আমার আসল পরিচয়?" "আসল পরিচয়? কে তুমি বলো তো?" তখন মেয়েটা বলল, "তুমি ভয় পেও না। আমি কোনো মানুষ না। আমি একটা পরী। আমি সেই পরী যে রোজ রাতে তোমার বাঁশির সুর শুনতে ছুটে আসি তোমার কাছে।" পরীর কথায় আমি ভয় পেয়ে দু পা পিছিয়ে যাওয়ায় ও বলল, "আরে ভয় পেও না। আমাকে দেখে কি ভয় করছে তোমার? আমি তো তোমাকে ভয় দেখাচ্ছি না। কোনো ভয়ঙ্কর রূপেও আসেনি। তাহলে ভয় পাচ্ছ কেন? তুমি আমার সাথে কথা বলতে চেয়েছিলে না? সবসময় বলতে না সামনে আসতে? আজকে তোমার সামনে আসলাম। এখন আমাকে দেখে আর কথাই বলো না। দেখো আমাকে, আর কথা বলো।" পরীর কথায় একটু সাহস নিয়ে বললাম, "সত্যি তুমি পরী? তোমার সাথে কথা বলতে পারবো, দেখতে পারবো?
ভাবতে পারিনি। আচ্ছা, তুমি কতদিন ধরে আমার এখানে আসো? নাকি তুমি থাকোই এখানেই? আমার কথায় পরীটা বলল, বলবো, সব বলবো। আগে তুমি খাবার খেয়ে নাও। তোমার তো খাবার সময় হয়ে গেছে, তাই না? পরীর কথায় আমি কিছু না বলে হাত মুখ ধুয়ে খাবার নিয়ে খেতে খেতে পরীকে বললাম, আচ্ছা, তোমার নাম কি? তখন পরী বলল, আমার নাম হাফসা। ও, তোমার নামটা সুন্দর, ঠিক তোমার মতো। পরীরা বুঝি এমন সুন্দর হয়? আমার কথায় হাফসা পরী মুচকি একটা হাসি দিয়ে বলল, আমাকে পাশে বসিয়ে রেখে একা একা খাবার খাচ্ছ, আমাকে খেতেও বলছো না। পরীর কথায় আমি বললাম, ও তাই তো, দুঃখিত, বুঝতে পারিনি। এই নাম তুমি আমার মায়ের হাতে বানানো পিঠাগুলো নাও, নাও, খাও। কথাটা বলে পরীকে পিঠাগুলো দিলাম। পরী পিঠাগুলো হাতে নিয়ে খেতে খেতে বলল, অনেক মজার তো পিঠাগুলো। তোমার মায়ের হাতের রান্না তো বেশ ভালো। পরীর কথায় আমি একটু হেসে বললাম, মানুষদের খাবার জিন জাতির ভালো লাগবে আগে তো জানতাম না। আচ্ছা, গতকাল রাতে আমি এখানে কিছু খাবার পেয়েছিলাম। খাবারগুলো খেয়েছি, অনেক মজার ছিল খাবারগুলো। এগুলো কি তুমি এখানে রেখেছিলে? আমার কথার জবাবে হাফসাপুরি বললেন, হ্যাঁ, ওগুলো আমি তোমার জন্য রেখেছিলাম। তুমি খেয়েছো বলে খুশি হয়েছে। নাও, এবার খাওয়া শেষ করে আমার সাথে বাইরে চলো। আজকে তুমি আমার সামনে বাঁশি বাজাবে, আর আমি মুগ্ধ হয়ে তোমার বাঁশির সুর শুনবো। পরীর কথায় আমি খাবারটা শেষ করলাম। খাবার শেষ করে বাঁশিটা হাতে নিয়ে ঘরটা থেকে বাহিরে বের হলাম। তখন পরী আমাকে বলল, আচ্ছা, তুমি এখানে থাকো, তোমার ভয় করে না? না, কিসের ভয়? চেয়ারম্যানের এই পুকুরটা পাহারা দেয়াই আমার কাজ। নিজের কাজের সময় কি ভয় পেলে চলে বলো? আমার কথায় হাফসা পরী বলল, তোমার অনেক সাহস। আচ্ছা, আসো, ওই গাছের নিচে বসবা। পরীর কথায় ওর সাথে সাথে হাঁটতে হাঁটতে বললাম, বললে না তো তুমি আমার এখানে কতদিন ধরে আসো আর কেন আসো? আমার কথায় হাফসা পরী বললেন, তাও প্রায় অনেক দিন হবে। আমি একদিন এই পথ দিয়ে যাচ্ছিলাম, তখন আমি তোমার বাঁশির সুর শুনতে পারি। তোমার বাঁশির সুর এতটাই মধুর ও ভালো ছিল যে আমি মুগ্ধ হয়ে তোমার বাঁশির সুর শুনেছি। সেদিনের পর থেকে রোজ রাতে তোমার কাছে আসতাম, তোমার বাঁশির সুর শুনতাম। আমার ইচ্ছে করতো তোমার সামনে আসি, কথা বলি, কিন্তু পরে ভাবলাম তুমি যদি ভয় পাও বা আমাকে দেখে চিৎকার করো। কিন্তু এখন ইদানিং দুদিন ধরে তুমি আমাকে দেখতেও কথা বলতে ইচ্ছে প্রকাশ করায় আমি তোমার কাছে আসলাম। তুমি আমাকে দেখলা, কথা বললা, হয়তো এরপর থেকে আমাদের রোজ কথা হবে। তুমি কিন্তু এসব কাউকে বলো না। তোমার মাকে বলতে পারো, তবে এখন না, কিছুদিন গেলে বলিও। এখন বললে ভয়ে উনি তোমাকে এখানে কাজ করতেই দেবে না। পরীর কথায় আমি মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে, তাই হবে। তখন পরী বলল, এখন এখানে বসে বাঁশি বাজাও। পরীর কথায় আমি বাঁশি বাজাতে শুরু করলাম। ওদিকে পরীও মুগ্ধ হয়ে আমার বাঁশির সুর শুনছিল। আমি বাঁশি বাজাতে বাজাতে হঠাৎ করে থেমে যাই। তখন হাফসা পরী আমাকে বললেন, কি হলো, থামলে কেন? পরীর কথার জবাবে আমি বললাম, দেখো, ওদিকে দেখো, ওই যে পুকুরের ওই পাড়ে সাদা কাপড় পরা দুজনকে দেখতে পাচ্ছ? আমি রোজ রাতে ওদের দেখি। আমার মনে হয় ওরা তোমার মতো কোনো জিন হবে। আমার কথায় হাফসা পরী বললেন, ঠিক বলেছ, ওরা জিন জাতি। তবে ওরা ভালো, কখনো তোমার কোনো ক্ষতি করবে না। ওরা এখানেই থাকে। তুমি কখনো ওদের সাথে ঝামেলা করো না, তাহলে তোমার কোনো সমস্যা আশা করি হবে না। ঠিক আছে, তাই হবে, কোনো ঝামেলা করব না। আমার কথায় পরী বললেন, আচ্ছা, আমাকে আজকে যেতে হবে, আমি কালকে আসব সময় মতো, কেমন? কথাটা বলেই চলে গেলেন হাফসা পরী। ও চলে যাবার পর বাকি রাতটুকু আমি ঘুমিয়ে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে আমি বাড়িতে আসায় চেয়ারম্যান সাহেব আমাকে খবর দিলেন পুকুর পাড়ে যেতে। ওনার খবর পেয়ে আমি দিনের বেলা চলে গেলাম পুকুর পাড়ে। সেখানে যাবার পর চেয়ারম্যান ও চেয়ারম্যানের মেয়েকে দেখলাম। আমি সেখানে যাওয়ায় চেয়ারম্যান সাহেব বললেন, ওই তো নাহিদ এসে গেছে। নাহিদ, আমরা আসলাম একটা কাজে, আমার মেয়ে আমাদের এই পুকুরের মাছ খেতে চাইছে। তুমি বাবা কিছু মাছ ধরে দাও তো, আমরা জাল নিয়ে আসছি, এ নাও। চেয়ারম্যানের কথায় আমি জাল নিয়ে বেশ কিছু মাছ ওদের ধরে দিলাম। মাছ ধরা শেষে পুকুর পাড়ে সেই ছোট ঘরটাতে এসে জামা কাপড় চেঞ্জ করার পর ওখানে চেয়ারম্যানের মেয়ে আসলো। উনি এসে আমাকে বলল, কেমন আছো, তুমি এখানেই থাকো? ওনার কথা জবাবে আমি বললাম, হ্যাঁ, আমি এখানেই থাকি, তবে দিনের বেলা না, হ্যাঁ, রাতের বেলা। তখন উনি আমার বাঁশিটার দিকে তাকিয়ে বলল, তুমি বাঁশি বাজাতে পারো? হ্যাঁ, পারি। আমার কথায় উনি বললেন, আমাকে বাঁশি বাজিয়ে শোনাবে? এখন এখন তো দিন, আমি তো রাত্রেবেলা নীরবে বাঁশি বাজাই। আমার বাঁশির সুর শুনতে হলে রাত্রিবেলা আসতে হবে। আমার কথায় চেয়ারম্যানের মেয়ে বলল, ঠিক আছে, তাহলে তাই হবে।
আমিও আমার বান্ধবী সন্ধ্যার পর আসবো এখানে। তখন আমাদের বাঁশি বাজিয়ে শোনাবে। ওনার কথায় মনে, মনে ভাবলাম, রাতে তো হাফসাপুরী আসে আমার কাছে। উনি আসলে তো সমস্যা হবে। এটা ভেবে ওনাকে বললাম, "না, রাতে আসবেন না।" "কেন? রাতে তোমার এখানে কেউ থাকে নাকি? আমাকে আসতে মানা করছো?" "না, মানে না, কেউ আসে না। আমি একা থাকি।" আমার কথায় চেয়ারম্যানের বললেন, "তাহলে সমস্যা নেই। আমি আমার বান্ধবীকে নিয়ে আসবো আজ সন্ধ্যার পর।" কথাটা বলেই চলে গেলেন উনি। উনি চলে যাবার পর আমি ভাবতে লাগলাম, উনি যদি রাতে আসে তাহলে কি পরী আসবে নাকি আসবে না? এসব ভাবতে, ভাবতে আবারও বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর গোসল করে খাবার খেয়ে ঘুমালাম। ঘুম থেকে বিকেলে উঠে বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে সন্ধ্যার পর প্রতিদিনের মতো চলে গেলাম পুকুর পাড়ে। সেখানে গিয়ে দেখলাম চেয়ারম্যান সাহেবের মেয়ে ওনার এক বান্ধবীকে নিয়ে বসে আছে। আমি ওখানে যাওয়ায় ওনারা বললেন, "তুমি আসছো? আমরা কিছুক্ষণ আগে এখানে আসছি। বাহিরে কেমন লাগছিল বলে ঘরে আসছি।" ওনার কথায় আমি বললাম, "জায়গাটা ভালো না। এভাবে কখনো আসবেন না কেমন? আজকে আসছেন, আমার বাঁশির সুর শুনে চলে যান।" কথাটা বলে ঘরে খাবারটা রেখে ওনাদের নিয়ে বাইরে আসলাম। বাইরে এসে আমি বাঁশি বাজাতে লাগলাম আর ওরা মুগ্ধ হয়ে বাঁশির সুর শুনছিল। এভাবেই বেশ কিছুক্ষণ বাঁশির সুর শোনানোর পর আমি থেমে গিয়ে ওদের বলি, "ম্যাডাম, আপনি এখন চলে যান। রাত গভীর হচ্ছে। আপনার বাবা চিন্তা করবেন।" আমার কথায় চেয়ারম্যানের মেয়ে মুচকি একটা হাসি দিয়ে বলল, "ঠিক আছে।" এই বলে উনি আমার দিকে ১,০০০ টাকা বাড়িয়ে দিয়ে বললেন, "নাও, এটা রাখো। তুমি বেশ ভালো বাঁশি বাজাও। তোমার বাঁশির সুরে জাদু আছে।" ওনার কথায় আমি বললাম, "টাকা লাগবে না ম্যাডাম। আমি টাকা নিতে পারব না। আপনার বাঁশির সুর ভালো লাগছে, প্রশংসা করেছেন। আমি এতেই অনেক খুশি হয়েছি। আপনারা এখন আসুন, কেমন?" আমার কথায় উনি বললেন, "তোমার বাঁশির সুরের মতো তোমার মনটাও সুন্দর। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে আজ আসি, কেমন?" কথাটা বলেই চলে গেলেন ওরা। ওরা চলে যাবার পর আমি সেখানে বসে অপেক্ষা করতে লাগলাম হাফসা পরীর জন্য। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও হাফসা আমার কাছে আসে না। হাফসা পরী না আসায় আমি চলে গেলাম ঘরে। সেখানে গিয়ে হাত মুখ ধুয়ে খাবার খেতে লাগলাম। আমি খাবার খাওয়ার সময় হঠাৎ কেউ একজন কথা বলে উঠল। কেউ বলল, "মানুষকে বাঁশির সুর শোনাতে বুঝি খুব ভালো লাগে?" ওনার কথায় ওদিকে তাকিয়ে দেখলাম পরী আসছে। পরীর কথায় ওকে বললাম, "আরে, তুমি এখন আসলে যে? অন্যদিন তো আরও আগে আসো। আমি বাঁশি বাজানোর সময়।" আমার কথার জবাবে পরী বললেন, "আজ তুমি একা ছিলে নাকি? তোমার বাঁশির সুর শোনার জন্য তো অন্য লোক ছিল, তাই না? তাকে গিয়ে শোনাও ভালো করে।" পরীর কথার জবাবে আমি বললাম, "আসলে চেয়ারম্যানের মেয়ে হঠাৎ বায়না ধরল আমার বাঁশির সুর শুনবে বলে। আমি তো ওনাকে ইচ্ছে করে ডাকিনি, তাই না?" তখন পরী বললেন, "ঠিক আছে, আজকের জন্য মেনে নিলাম। এরপর যদি ওকে আর কখনো এখানে আসতে দেখি, সেদিন ওকে ভয় দেখাবো, মনে রেখো।" পরীর কথায় আমি হেসে বললাম, "চেয়ারম্যানের মেয়েকে ভয় দেখালে চেয়ারম্যান সাহেব তোমাকে বন্দী করবে। কোনো কবিরাজকে দিয়ে তখন কি ভালো লাগবে?" উম এত সহজ না বন্দী করে। আসুক না, দেখি কোন কবিরাজ আসে। তুমি চেয়ারম্যানের মেয়েকে সোজা বলে দিবা, ও যেন তোমার কাছে আর না আসে। ঠিক আছে বাবা, ঠিক আছে, বলবো। কথাটা বলেই খাবার শেষ করে বাহিরে আসলাম। বাইরে এসে পরীর পাশে বসে গল্প করতে লাগলাম, কখনো বা বাঁশি বাজাতে লাগলাম। এভাবে অনেকক্ষণ চলার পর হাফসা পরী সেদিনের মতো চলে যায়। এরপর থেকে হাফসা রোজ আসতো আমার পাশে সুর শুনত। কখনো বা আমার জন্য খাবার নিয়ে আসতো। রোজ রাতের মতো একদিন হাফসা আমার কাছে আসে, ওকে সেদিন বলি, "আচ্ছা হাফসা, একটা কথা বলো, তোমার রাজ্যে তোমার কে কে আছে?" আমার কথার জবাবে হাফসা বলেন, ওর মা, বাবা ও একটা ছোট বোন আছে। হাফসার কথায় আমি ওকে বললাম, "আচ্ছা, তোমাদের রাজ্য মনে হয় অনেক সুন্দর, তাই না?" তখন হাফসা বললেন, "হ্যাঁ, তুমি চাইলে আমি তোমাকে আমাদের রাজ্যে নিয়ে যেতে পারি, ঘোরাতে পারি।" পরীর কথায় আমি একটু ভয়ে, ভয়ে বললাম, "সত্যি? কিন্তু আমার ভয় করে। আমি কখনো না কখনো যাবো তোমার রাজ্যে, তবে আজকে না।" আমার কথায় আফসার রাজি হলেন। আর বললেন, "ঠিক আছে, তোমার যখন ইচ্ছে হয় আমাকে বলো।" এভাবে আরও কিছুদিন গেল। আরও কিছুদিন গেলে এক রাতে চেয়ারম্যানের মেয়ে আমাকে না জানিয়ে রাতে আমার কাছে সেই পুকুর পাড়ে আসে। কিন্তু আমার কাছে আসার আগেই হাফসা পরী ওকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। চেয়ারম্যানের মেয়েকে পরী ভয়ঙ্কর রূপ দেখায়, সেটা দেখেও পালিয়ে যায়। আমিও হাফসা পরী রোজ রাতে দেখা করতাম, কথা বলতাম। এভাবে চলতে চলতে একসময় দুজনের দুজনকে ভালো লেগে যায়। আমিও হাফসা পরী একে অপরকে ভালোবেসে ফেলি। আমরা একে অপরকে ভালোবাসি এই কথা কেউ জানত না। পরী আমার কাছে আসতো, কথা বলতো। দুজনে সারা রাত গল্প করতাম। এভাবে কেটে গেল আরও বেশ কয়েকটা দিন।
কয়দিন পরের ঘটনা। একদিন সন্ধ্যায় আমি পুকুর পাড়ে যাবার জন্য রেডি হচ্ছিলাম। তখন মা বলল, বাবা নাহিদ, আমার শরীরটা তো তেমন ভালো না। আমি ভাবছিলাম তোকে বিয়ে দিব। তুই কি বলিস? মায়ের কথায় আমি বললাম, আমার বিয়ে? মা, এখনই কেন? যাক না আরো কিছুটা সময়। সময় হলে আমি তোমাকে বলবো। তুমি তুমি এসব নিয়ে ভেবো না। দাও, খাবারটা দাও। কথাটা বলে খাবার নিয়ে পুকুরের দিকে রওনা করলাম। আমি হাঁটছি আর মনে মনে বলছি, আমি যে হাফসাপুরীকে ভালোবাসি, আমি যে ওকে বিয়ে করব, এটা মাকে কিভাবে বলি? উনি শুনলে কি মেনে নিবে? এইসব ভাবতে ভাবতে পুকুর পাড়ে চলে গেলাম। সেখানে যাওয়ার পর দেখলাম চেয়ারম্যান সাহেবের মেয়ে ওখানে বসেই, সাথে ওনার বান্ধবী। আমি ওখানে গিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আরে ম্যাডাম, আপনি আপনি হঠাৎ এখানে কেন? আমার কথায় চেয়ারম্যানের মেয়ে কিছু না বলে ওনার বান্ধবীকে বললেন, তুই একটু দূরে যা তো। ওনার কথায় ওনার বান্ধবী দূরে যাওয়ায় উনি আমাকে বললেন, আমাকে দেখে অবাক হও কেন? আমাকে দেখে কি ভয় করে তোমার? না না, ভয় করবে কেন? আসলে রাত্রের বেলা হঠাৎ করে আসছেন তো, তাই। আপনার বাবা বা অন্য কেউ দেখলে তো খারাপ ভাবতে পারে, তাই না? আমার কথার জবাবে উনি বললেন, কে কিভাবে ভাবুক, আমার তাতে কিছু যায় আসে না। শোনো, তোমাকে একটা কথা বলতে আসছি। হ্যাঁ, বলুন না। কি বলবেন? শুনছি আমি। আমার কথায় চেয়ারম্যানের মেয়ে বললেন, তুমি বেশ সুন্দর বাঁশি বাজাও। আমি তোমার বাঁশির সুরে মুগ্ধ। শুধু বাঁশিতে না, তোমার সততা, আচার আচরণে আমি মুগ্ধ। তোমার বাঁশির সুর, তোমার সততা, তোমার ভালো আচরণ, ভালো কথাবার্তা আমাকে ভাবায়। আমি তোমার বিষয়ে ভাবি। আর ভেবে এটা বুঝতে পারছি, তোমাকে আমার ভালো লেগে গেছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কি? কি ম্যাডাম, কি বলেন? মজা করছেন আমার সাথে? না, না, একটুও মজা না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এইটাই সত্যি। তুমি কি আমাকে ভালোবাসো? এইটাই ভালো হবে। ভালোবাসো আমায়? চেয়ারম্যানের মেয়ের এমন কথায় আমি অনেকটা অবাক হয়ে বলি, না, এটা হয় না। আপনি কোথায়, আমি কোথায়? আমি আপনাদের পুকুর পাহারা দেই। আমাকে চাকর বলতে পারেন। আমার সাথে কি আপনার কোনোভাবে যায় বলেন তো? যায় কি না সেটা প্রেম হলে বুঝবা। আমি আমার কথা জানিয়ে দিলাম। আশা করি তুমি আমার কথাগুলো ভাববা। ভেবে আমাকে জানাবে। ওনার কথায় আমি উত্তরে বললাম, জানানোর কিছু নেই ম্যাডাম। আমি এখনই উত্তর দিয়ে দিচ্ছি। আমি আমি আপনাকে ভালোবাসতে পারব না। কখনো না। আপনি দয়া করে এখান থেকে চলে যান। আমার কথায় উনি দাঁড়িয়ে বলল, রাগ করছো কেন? ভালোবাসি, এটা কি বলতে পারবো না? আমি যখন তোমাকে ভালোবেসেছি, তার মানে যেভাবে হোক তোমাকে আমার চাই। কথাটা মনে রেখো। কথাটা বলে চলে গেলেন চেয়ারম্যানের মেয়ে। উনি চলে যাবার কিছুক্ষণ পর হাফসা পড়ি আসলেন। হাফসা এসেই বললেন, চেয়ারম্যানের মেয়ে কেন আসছে তোমার কাছে? কি চাই ও? ভালোবাসা চাই আমার কাছে। মানে? কি বলো? নাহিদ, কি বলছো তুমি? ও তোমার কাছে ভালোবাসা চায় মানে? হাফসার কথার জবাবে আমি সব ঘটনা ওকে খুলে বললাম। হাফসাকে বললাম, ও নাকি আমাকে ভালোবাসে, সেটা বলতে আসছে, কিন্তু কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। তাই ওনাকে না করে দিয়েছি। আমি বলেছি ওনাকে কখনো ভালোবাসতে পারবো না। আমার কথায় হাফসা রেগে গিয়ে বলল, দাঁড়াও, আজকে ওর কি অবস্থা করি দেখো, একটু অপেক্ষা করো। হাফসার কথায় আমি ওর হাতটা ধরে বললাম, যেও না, ওকে কিছু করো না, দেখো মিছিমিছি ঝামেলা বাড়িয়ে লাভ কি? তুমি চেয়ারম্যানের মেয়েকে ভয় দেখালে বা আঘাত করলে চেয়ারম্যান কোনো কবিরাজ বা হুজুরের কাছে যাবে। তখন তো তোমার আমার কথা জানাজানি হবে। দয়া করে যেও না তুমি। উনি আমাকে ভালোবাসার কথা বলেছে। তো কি হয়েছে? আমি তো ওকে ভালোবাসি না। শান্ত হও, আসো, আমার কাছে এসে বসো। কথাটা বলে আমি খাবার নিয়ে খেতে লাগলাম। আর হাফসাকে বললাম, নাও, হাঁ করো, আমি তোমাকে খাওয়াই দেই। আমার কথায় পড়ি মন খারাপের কারণে খেতে না চাইলে পরে খাবার খায়। আমি ওকে নিজ হাতে খাইয়ে দেই। খাবার শেষে পরীকে বলি, আমার পাশে বসো, তোমাকে বাঁশি বাজিয়ে শোনাই। কথাটা বলে আমি বাঁশি বাজাচ্ছিলাম, পরী শুনছিল। এইভাবে বেশ কিছুক্ষণ বাঁশির সুর শুনে পরী বলল, নাহিদ, আমাকে আজ যেতে হবে। ওর কথা শুনে বললাম, কেন, আজকে তাড়াতাড়ি যেতে চাচ্ছ? চেয়ারম্যানের মেয়েকে আবার ভয় দেখাবার নাকি? আমার কথা জবাবে পরী বললেন, না না, আমি একটা বিয়েতে যাব। আমাদের জিনদের বিয়ে। আমি কালকে আসবো তোমার কাছে, কেমন? কথাটা বলে হাফসা পরী চলে গেলেন। ও চলে যাবার পর আমি আরও বেশ কিছুক্ষণ পুকুরটা পাহারা দিয়ে ঘরে গিয়ে একটু শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়ার কিছুক্ষণ পর ঘুম চলে আসে। ঘুম আসে, আমি ঘুমাবো এরকম একটা সময় কেউ একজন আমার আঙুল ধরে টানতে থাকে। আমার আঙুল ধরে টান দেয়ায় আমি চমকে গিয়ে চোখ খুলে দেখি একটা ছোট বাচ্চা, একদম ছোট না, 4-5 বছরই বাচ্চা।
আমি চোখ খুলে সেই বাচ্চাটিকে দেখে একটা চিৎকার দিয়ে পিছিয়ে যাই। এদিকে তখন বাচ্চাটা মিষ্টি করে হাসতে থাকে। ওর হাসি দেখে আমি একটু ভয় পেয়ে বলি, "এই, কে তুমি?" কিন্তু আমার দিকে তাকিয়ে থাকে, কিচ্ছু বলে না। তখন ভয়ে, ভয়ে আবার বলি, "বাবু, কে তুমি? এখানে কি করছো?" এই বলে আস্তে, আস্তে বাচ্চাটির কাছে গিয়ে ওকে ছুঁয়ে দেখলাম। কি জানি, এ মানুষের বাচ্চা না জিনের? ওকে ছুঁয়ে দেখার পর মনে হলো মানুষ হবে। এই ভেবে ওকে কোলে নিয়ে বাহিরে আসলাম। বাইরে এসে লাইট মেরে পুকুরের চারিদিকে দেখলাম, কিন্তু ওখানে কাউকে দেখতে পেলাম না। কাউকে দেখতে না পেরে মনে, মনে বললাম, "আরে, এখানে তো কেউ নেই। তাহলে এই বাচ্চাটা কে? কত সুন্দর একটা বাচ্চা!" কথাটা বলে বাচ্চাটিকে সামনে বসিয়ে বললাম, "বাবু, তোমার নাম কি?" আমার কথার জবাবে ও মিষ্টি করে বলল, "তাওহিদ।" "ওহো, তোমার নাম তাওহিদ? বেশ সুন্দর নাম। তোমার বাড়ি কোথায়? মা-বাবার নাম কি?" কিন্তু এবারও কিছু না বলেই চুপ করে রইল। নিজের নাম বলছে, কিন্তু বাড়ি কোথায় ও মা-বাবার নাম কি কিছুই বলছে না। ও কিছু না বলায় আমি পুকুরের চারিদিকে আশেপাশে চিৎকার করে ডাকতে লাগলাম আর বলতে লাগলাম, "কেউ কি আছো? এখানে কারো বাচ্চা কি হারিয়েছে? একটা বাচ্চা এখানে!" কিন্তু আমার কথার কোনো উত্তর আসলো না। কেউ না আসায় আমি বাচ্চাটাকে নিয়ে ওখানেই অপেক্ষা করতে লাগলাম সকাল হবার জন্য। অপেক্ষা করতে, করতে সকাল হলো। সকাল হতেই আমি বাচ্চাটাকে নিয়ে আশপাশের বাড়িগুলো গিয়ে ওদের বললাম, বাচ্চাটাকে কেউ চিনে কিনা। কিন্তু না, ওকে কেউ চেনে না। ওকে কেউ চেনে না, তাহলে ও পুকুর পাড়ে আসলো কিভাবে? এইসব ভাবতে ভাবতে ওকে নিয়ে গেলাম বাড়িতে। বাড়িতে যাওয়ার পর মা ওকে দেখে বলল, "নাহিদ, বাচ্চাটা কে?" "জানি না মা। গতরাতে হঠাৎ করে আমার কাছে আসছে। আমি আশেপাশে খোঁজ নিয়েও দেখলাম ওকে কেউ চেনে না।" আমার কথায় মা বলল, "কেউ চেনে না? তাহলে রাতের বেলা আসলো কিভাবে? তুই ওকে জিজ্ঞেস কর, ওর নাম ঠিকানা কি?" আমি জিজ্ঞেস করেছি মা। ও শুধু ওর নাম বলে, ওর নাম তাওহিদ। তাছাড়া আর কিছু বলেন না। এখন কি করি তুমি বলো? বাচ্চাটাকে কি ওখানে একা রেখে আসতে পারি? আমার কথায় মা বললেন, "না, কত সুন্দর বাচ্চা! দে, আমার কাছে দে। ও আমার কাছে থাক। যতক্ষণ না ওর মা-বাবার খোঁজ পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত ও আমার কাছে থাকবে।" মায়ের কথায় বাচ্চাটিকে মায়ের কোলেই দিয়ে আমি গোসল করে খাবার খেয়ে নিলাম। খাবার শেষে বাচ্চাটির দিকে তাকিয়ে মনে, মনে বলে উঠলাম, "কত সুন্দর বাচ্চা! এরকম বাচ্চা তো কেউ ফেলে যাবার কথা না, বা রাতের বেলা তো বাচ্চাটার একা পুকুর পাড়ে আসাও সম্ভব না। তাহলে কি ও জিনের বাচ্চা? জিনের সন্তান? জিনের সন্তান হলে আমাদের মতো আচার-আচরণ কথাবার্তা বলছে কেন? যাই হোক, এখন চুপচাপ থাকি। রাতে হাফসাপুরি আমার কাছে আসলে ওর বিষয় জিজ্ঞেস করব।" এই ভেবে দিনটা পার করে দিলাম। দিনটা চলে যাওয়ায় রাতে পুকুর পাড়ে যাবার আগে মাকে বললাম, "মা, আমি পুকুর পাড়ে যাচ্ছি। তুমি বাচ্চাটিকে দেখে রেখো। আমি ওর কোনো খোঁজ পেলে তোমাকে জানাবো, কেমন?" আমার কথায় মা বললেন, "ঠিক আছে। ও আমার কাছে থাকলে বরং ভালো লাগবে। তুই গেলে তো আমি একা হয়ে যাই। ও থাকলে এখন আমার ভালো হবে, তুই যা।" মায়ের কথায় আমি চলে গেলাম পুকুর পাড়ে। সেখানে যাবার কিছুক্ষণ পর হাফসা পরেই আমার কাছে আসলো। হাফসা আসায় ওর সাথেই কথা বললাম, গল্প করলাম। গল্পের এক ফাঁকে ওকে বললাম, "আচ্ছা হাফসা, একটা কথা তোমাকে একটা তথ্য এনে দিতে হবে।" এই বলে সে বাচ্চাটিকে কথা ওকে খুলে বললাম। সব শুনে হাফসা বলল, "কি ব্যাপার? হঠাৎ বিয়ে করলা নাকি? নইলে বাচ্চা আসলো কিভাবে, হ্যাঁ?" পরীর কথায় আমি হাসতে, হাসতে বললাম, "মজা করো না তো। একদিনের ভিতর কি বিয়ে করলাম নাকি? আর একদিনে কি বাচ্চা হয়, হুম?" তুমি না কাল গেলা, আমার এখান থেকে তুমি যাওয়ার পর বাচ্চাটি আসছে। তুমি এখনই খোঁজ নিয়ে জানাও না। জানাও একটু। আমার কথায় হাফসা চলে গেলেন। আর কিছুক্ষণ পর ফিরে আসলেন। হাফসা এসে বললেন, "নাহিদ, আমি তোমার বাড়িতে গিয়ে বাচ্চাটিকে দেখলাম। ওকে দেখে তো মনে হলো না ও আমাদের জিনজাতির কেউ। আমার মনে হয় ও মানুষ।" হাফসার কথায় ওকে বললাম, "হাফসা, তুমি কি সত্যি বলছো? ও কি আসলে মানুষ? কোনো জিনের বাচ্চা না? নাকি তুমি জেনে শুনে আমাকে বোকা বানাচ্ছ? সত্যি করে বলো তো?" আমার কথায় হাফসা পরি বললেন, "আরে না, কি বলো? আমি তোমাকে মিথ্যে বলতে যাব কেন? তোমার কাছে আসা বাচ্চা ছেলেটা জিন না। ও জিন হলে আমি বুঝতাম।" পরীর কথায় ওকে বললাম, "আচ্ছা, এখানে আবার অন্য কাহিনী নেই তো? মানে তুমি আমার বউ, ওই বাচ্চাটা তোমার আমার সন্তান? হয়তো আগে তোমার আমার বিয়ে হয়েছিল, কোনো কারণে আমি স্মৃতি হারিয়েছি। এখন আমার মনে নেই। এরকম কিছু কি?" না, আমার কথায় পরী হাসতে, হাসতে বলল, "হায়রে! তোমার মাথায় এত কথা আসে কিভাবে? আমি তোমার বউ না, আর তুমি স্মৃতিও হারাওনি। ওই বাচ্চাটা কোনো মানুষের বাচ্চা হবে হয়তো। তুমি এসব বাদ দাও তো। এখন বাঁশি বাজাও। আমি বাঁশি সুর শুনবো।" হাফসা পরীর কথায় আমি বাঁশি বাজাতে লাগলাম। ও মুগ্ধ হয়ে শুনতে লাগলো।
এভাবে বেশ কিছুক্ষণ বাঁশি বাজানোর পর হঠাৎ আমার কি যেন হয়। আমি হঠাৎ ঘুমিয়ে পড়ি। আমার যখন ঘুম ভেঙে যায়, তখন আমি দেখি আমি একটা ঘরে শুয়ে। এটা পুকুর পাড়ের ঘরটা না, অন্য কোথায়। আমি জায়গাটা না চিনে পাশে থাকা পরীকে জিজ্ঞেস করি, "হাফসা, এটা কোন জায়গা? তুমি কোথায় নিয়ে আসছো আমাকে?" আমার কথার জবাবে একজন বললেন, "তুমি এখন জিন যাচ্ছে।" ওনার কথাটা শুনে ওদিকে ঘুরে দেখলাম। একজন মধ্যবয়স্ক পুরুষ মানুষ ও একজন মহিলা। মহিলা মানুষ সাথে একটা মেয়ে ওরা ঘরে ঢুকলো। ওদের দেখে কিছু বলতে যাব, তখন হাফসা বললেন, "নিশাদ, ভয় পেও না। আমি তোমার কথা আমার মা-বাবাকে বলছি। তোমার কথা জানার পর ওরা তোমাকে দেখতে চেয়েছিল। এইজন্য তোমাকে না বলে ঘুমের মাঝে নিয়ে আসছি। তুমি ভয় পেও না, চিন্তাও করো না। আমি কিছুক্ষণ পর তোমাকে আবার রেখে আসব।" হাফসার কথা শেষ হতে না হতে হাফসার বাবা বললেন, "কেমন আছো বাবা? তোমার মা ভালো আছেন?" ওনার কথার জবাবে আমি বললাম, "আলহামদুলিল্লাহ, ভালো। মাও আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা কেমন আছেন?" আমার কথার জবাবে ওরা বললেন, "আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি বাবা আমাদের জিন রাজ্যে প্রথম আসছো। সামনেও হয়তো কখনো আসবা। তুমি বাবা আমাদের কথা তোমার মাকে ছাড়া অন্য মানুষদের বলো না। এতে সমস্যা হবে।" ওনার কথায় আমি রাজি হলাম। এরপর ওনাকে আমাকে পাশে বসিয়ে খাবার খেলেন। খাবার শেষে কিছুক্ষণ বিশ্রাম করলাম। বিশ্রাম শেষে হাফসা আমাকে বললেন, "নাহিদ, চলো, তোমাকে আমার রাজ্যটা ঘুরে দেখিয়ে রেখে আসি।" কথাটা বলে হাফসা আমাকে নিয়ে তার সুন্দর রাজ্যটা ঘুরে দেখাতে লাগলেন। আমিও মুগ্ধ হয়ে দেখতে লাগলাম। এভাবে বেশ কিছুক্ষণ ঘোরা শেষে হাফসা আমাকে আবারও সেই পুকুর পাড়ে রেখে গেল। তখন গভীর রাত। আমি যেন বিশ্বাসই করতে পারছিলাম না জিন রাজ্য থেকে ঘুরে আসলাম। আমাকে হাফসা রেখে যাওয়ায় আমি বাকি রাতটুকু পুকুর পাহাড়া দিয়েই কাটাই। পরের দিন সকাল হলে আমি বাড়িতে যাব এমন একটা সময় চেয়ারম্যানের মেয়ে ঝিনুক আসে আমার কাছে। ওর নাম ঝিনুক। উনি এসে আমাকে বলেন, "কি হলো, বাড়িতে যাচ্ছ?" ওনার কথা জবাবে আমি বলি, "হ্যাঁ, বাড়িতে যাচ্ছি। তা আপনি হঠাৎ এখানে কেন?" তখন উনি বললেন, "কেন, তোমার কাছে আসতে অনুমতি লাগবে নাকি? তুমি তো আমাকে কিছু জানালে না আমাদের ভালোবাসার কথা। আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। তুমি আমাকে ভালোবেসেছো কি না এটা তো বলল না। বলো না আমাকে ভালোবাসো কিনা? ভালোবাসো কিনা এটা তো বললা না তুমি।" উনার কথায় আমি ওই একই উত্তর দিলাম। "আমি আপনাকে ভালোবাসি না। আর কখনো বাসতে পারবো না।" কথাটা বলে আমি বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দেখি মা ওই বাচ্চাটিকে কোলে নিয়ে বসে আছে। আমি এসে বাচ্চাটিকে কোলে নিয়ে বলি, "কি বাবু, কেমন আছো? খেয়েছো তুমি?" আমার কথায় বাচ্চাটা মাথা নাড়িয়ে বলে, "হ্যাঁ, খেয়েছি।" এদিকে তখন মা বলে, "বাবা নাহিদ, তুই কি এর মা-বাবার কোনো খোঁজ পেলি?" মায়ের কথার জবাবে আমি বললাম, "না মা, পেলাম না তো। দেখো কত সুন্দর মিষ্টি একটা বাচ্চা। এরকম একটা বাচ্চাকে কেউ কেন এখানে রেখে যাবে?" আমার কথার জবাবে মা বললেন, "ওর মা-বাবার খোঁজ না পেলে কি আর করার? ও আমাদের কাছে থাকবে। ওকে আমরাই বড় করব।" মায়ের কথায় ওকে কোল থেকে নামিয়ে বললাম, "তাই করতে হবে। আমি গোসল করে আসছি। তুমি খাবার দাও।" কথাটা বলে গোসল করেই খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষে বাইরে একটু আড্ডা দিয়ে দুপুরের দিকে ঘুমালাম। আমি ঘুমানোর পর সন্ধ্যা হবার আগে মায়ের ডাকে ঘুম ভেঙে যায় আমার। মা আমাকে ধাক্কা দিচ্ছে আর বলছে, "নাহিদ, এই উঠ, দেখ কে আসছে।" মায়ের ডাকে বিছানায় উঠে বসে দেখি পিছনে তাকিয়ে দেখলাম চেয়ারম্যান সাহেব আসছে, সাথে ওনার মেয়ে ঝিনুক। আমি চেয়ারম্যান সাহেবকে দেখে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, "চেয়ারম্যান সাহেব, আপনি হঠাৎ আমার আমার বাড়িতে কোনো সমস্যা হয়েছে কি?" তখন উনি বললেন, "না বাবা, কোনো সমস্যা নেই। তুমি ফ্রেশ হয়ে আসো।" উনার কথায় হাত মুখ ধুয়ে আবার ওখানে আসায় উনি আমাকে আর মাকে বললেন, "বসুন। আপনি এখানে বসুন। আমি আপনাদের কিছু কথা বলবো।" উনার কথায় আমরা বসলাম। বসার পর মা বললেন, "চেয়ারম্যান সাহেব, এবার বলুন, কি বলতে আসছেন? আমার ছেলে কোনো অপরাধ করছে কি?" তখন চেয়ারম্যান সাহেব বললেন, "না ভাবি, নাহিদ কিছু করেনি। ও খুব ভালো ছেলে। নাহিদ খুব সততার সাথে আমার পুকুর পাহারা দেয়ায় কাজ করছে। ওর ব্যবহারে আমি খুশি। আমি আপনাদের বাড়িতে আসছি একটা প্রস্তাব নিয়ে। জানি কথাটা শুনে অবাক হবেন, বিশ্বাস করতে চাইবেন না। কিন্তু এটাই সত্যি। আমি আসছি আমার মেয়ে ঝিনুকের সাথে আপনার ছেলে নাহিদের বিয়ের প্রস্তাব নিয়ে।" ওনার কথায় মা অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে বললেন, "চেয়ারম্যান সাহেব, কি বলছেন? আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে মানে?" তখন উনি বললেন, "হ্যাঁ, শুনে অবাক হলেও এটাই সত্যি। আমার মেয়ে ঝিনুক আপনার ছেলে নাহিদকে পছন্দ করে।" এই কথাটা আমি শুনে প্রথমে রাগ করলেও মেনে না নিলেও আমার মেয়ের পছন্দ ওর সুখের কথা ভেবে রাজি হয়েছি আমি।
আপনারা রাজি হলে আমি ওদের বিয়ে দিতে চাই। আমার মেয়ের সাথে নাহিদের বিয়ে হলে ওর আর পুকুর পাড়া দেওয়ার কাজ করতে হবে না। আমি ওকে কোনো একটা ব্যবসা ধরিয়ে দিব। চেয়ারম্যানের কথায় মা কিছু বলার আগে আমি বললাম, আসলে চেয়ারম্যান সাহেব, আমি আপনার মেয়েকে এর আগেও বলেছি, আমি ওকে ভালোবাসতে পারবো না। বিয়ে তো দূরের কথা, আপনাদের সম্মান করে ভালোভাবে বলছি, আপনারা চলে যান। আপনার মেয়েকে বিয়ে না করায় আমার চাকরি যদি না থাকে তাহলে আমি মেনে নিব। আমার কথা চেয়ারম্যান সাহেব বলল, আরে না না, তোমার সাথে ওগুলো নিয়ে ঝগড়া করতে চায় না। তুমি তোমার চাকরি করো। সন্ধ্যা হয়ে গেছে, তুমি যাও পুকুর পাড়ে যাও। আমি তোমার মায়ের সাথে কথা বলছি। ওনার কথায় আমি তাই করলাম। চলে গেলাম পুকুর পাড়ে। সেখানে যাবার কিছুক্ষণ পর পুরী আসলো। পরীকে দেখতে আজ আরও সুন্দর লাগছে, কারণ ও শাড়ি পরে আসছে। আমি ওকে দেখে চুপ করে বসে আছি। এদিকে তখনও আমাকে বলে, কি হয়েছে, তোমার মন খারাপ? পরীর কথায় আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, মনটা খারাপ। চেয়ারম্যান সাহেব ওনার মেয়ে ঝিনুককে নিয়ে আমার বাড়িতে গেছেন, আমারও ওনার মেয়ের বিয়ের কথাবার্তা বলতে। আমার কথায় পরি রেগে গিয়ে বলল, আজকে চেয়ারম্যান ও চেয়ারম্যানের মেয়েকে ছাড়বো না, আজকে ওদের শূন্যে তুলে আছাড় মারবো। পরীর কথা শুনে ওকে বললাম, না হাফসা, তুমি কিছু করবে না। যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে ওদের কিছু করবে না। তুমি কেন বুঝবা, ওদের ওদের সামনে গেলে ওরা তোমার 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 আমার কথা জেনে যাবে, তখন আরও ঝামেলা হবে। চেয়ারম্যান সাহেব ওনার মেয়েকে নিয়ে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে, ঠিক ঠিক আছে, কিন্তু আমি তো রাজি হইনি, তাই না? আমি ওনাকে বলেছি ওনার মেয়েকে বিয়ে করব না। আমার কথায় হাফসা বলল, কিন্তু এভাবে আর কতদিন লুকিয়ে একে অপরকে ভালোবাসবো? তোমার মাকে কেন আমার কথা বলছো না? তুমি কালকে তোমার মাকে আমার কথা বলবা, বলবা আমরা বিয়ে করব। পরীর কথায় ওর দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে, তুমি যা বলবা তাই হবে। কালকেই মাকে তোমার কথা বলবো। আমি তো চেয়ারম্যান সাহেবকে বাড়িতে রেখে আসছি, জানি না উনি মায়ের সাথে কি কি কথা বলল। কাল সকালে বাড়িতে গেলে জানতে পারবো। আমার কথায় পরি বলল, কাল তোমার সাথে আমিও যাব তোমার বাড়িতে, তোমার মাকে আমার কথা বলবা। আমার কথা শোনার পর উনি আমাকে দেখতে চাইলে ওনার সামনে যাব। হাফসার কথায় রাজি হয়ে ওকে বললাম, আমার পাশে বসো। আমার কথায়ও পাশে বসায় আমি বাঁশি বাজাতে লাগলাম। এভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ দেখতে পেলাম পুকুর পাড়ের লাইট হাতে কেউ আসছে। কেউ আসে দেখে পরীকে বললাম, হাফসা চলে যাও, অদৃশ্য হও, কেউ আসছে। আমার কথায় পরী সেখান থেকে চলে গেল। ও চলে যাবার পর সেখানে দুজন লোক আসলেন। আমি ওদের চিনি, ওরা চেয়ারম্যান সাহেবের লোক। ওরা আসে, আমি জিজ্ঞেস করলাম, কি হলো আপনার হঠাৎ এখানে? তখন ওরা বলল, চলো আমাদের সাথে চলো। চেয়ারম্যান সাহেব বললেন, আজ রাতে তুমি ওনার সাথে খাবে। ওনাদের কথায় আমি বললাম, না না, আমি যেতে পারবো না, আমি খাবার খেয়েছি, আপনারা চলে যান, আর ওনাকে বলেন আমি খেয়েছি। আমার কথায় ওরা জোরাজুরি করলেও আমি যাইনি। আমি যেতে রাজি না হওয়ায় ওরা চলে যায়। ওরা চলে যাবার পর হাফসা পরি আমার কাছে আসে আবার। ওরা চলে যাওয়ার পর হাফসা পরি আবার আমার কাছে আসে। পরি এসে বলে, দেখলা, বলছিলাম না ওদের শিক্ষা দিতে হবে। চেয়ারম্যান চেয়ারম্যান কেন তোমাকে ওনার বাড়িতে ডাকবে? তুমি কি ওনার বাড়ির জামাই নাকি? আমি আজকে রাতে ওদের এমন ভয় দেখাবো যা ওরা কখনো ভুলতে পারবে না। পরির কথায় ওকে আবারও মানা করে দিলাম। মিছিমিছি যেন ঝামেলা না করে সেই বিষয়ই নিষেধ করে দিলাম। আমার কথায় পরি শান্ত হলেন ঠিকই, কিন্তু আমাকে বলে দিলেন, এরপর যদি চেয়ারম্যান তোমাকে ওর মেয়ের সাথে বিয়ের কথা বলে, তখন কিন্তু তোমার অনুমতি নিব না আমি। আমি সোজা ওদের অবস্থা খারাপ করব। পরীর কথায় আমি ওর পাশে বসে ওকে শান্ত করে গল্প করতে লাগলাম। দুজনে গল্প করার সময় পুকুরের ওই পাড়ে আমি ওই যে সাদা কাপড় পরা দুজন জিনকে দেখি। ওদেরকে দেখে পরীকে বললাম, আচ্ছা পরী, দেখো ওই জিনদের দেখো, আমি রোজ রাতে কোনো না কোনো সময় ওদের দেখি। ওরা কি এটা জানে না? কই, কখনো তো কথা বলতে আসেনি বা ভয়ও দেখায়নি। আমার কথার জবাবে পরি বললেন, ওরা তোমার বিষয়ে অবশ্যই জানে, তুমি ওদের দেখো এটাও জানে, কিন্তু তুমি ওদের কথা কাউকে বলো না, ওদের ডিস্টার্ব করো না, তাই ওরা তোমাকে কিছু বলে না, তোমার সামনে আসে না। ওরা হয়তো মনে করে ওরা তোমার সামনে আসলে তুমি ভয় পাবা। পরীর কথায় আমি ওদের দিকে তাকিয়ে বললাম, ওরা মনে হয় ভালো জিন। তখন পরি বলল, হ্যাঁ, ওরা ভালো। আচ্ছা তুমি ঘরে যাও, গিয়ে কিছু একটু করে ঘুমাও, আমি আজ চলে যাই, কাল আসবো, কেমন? কথাটা বলে চলে গেলেন হাফসা পরি। ও চলে যাওয়ার পর আমি ঘরে গিয়ে একটু ঘুমালাম। ঘুম থেকে উঠলাম সকালে। সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে মাকে বললাম, মা, খিদে লাগছে, খাবার দাও, আমি গোসল করে আসছি। কথাটা বলে গোসল করে ঘরে আসলাম। ঘরে এসে দেখি মা খাবার নিয়ে তাওহিদকে কোলে নিয়ে বসে আছে।
আমি ঘরে ঢুকে ছোট বাচ্চাটা মানে তাওহিদকে কোলে নিয়ে বললাম, তাওহিদ খাবার খেয়েছো? চলো আমি তোমাকে খাওয়াই দেই। কথাটা বলে আমি খেতে লাগলাম, তাওহিদকেও খাবার খাওয়াতে লাগলাম। এদিকে মা তখন বলল, নাহিদ এখন কি করবি? অন্য ছেলেকে কোলে নিয়ে খাবার খাওয়াচ্ছিস, নিজে বিয়ে করলে আল্লাহ দিলে তোরও এরকম একটা সন্তান হবে। মায়ের কথায় আমি হেসে বললাম, আগে তো বিয়ে করি, তারপর সন্তান। আমার কথায় মা বলল, তো বিয়ে কর, মেয়ে তো রেডি। চেয়ারম্যানের মেয়ে ঝিনুক তো দেখতে মাশাল্লাহ ভালো। মায়ের কথায় আমি বললাম, সুন্দর হলে কি বিয়ে করতে হবে? মা তুমি বুঝো না, ওদের সাথে আমাদের যায় না। আমি বলতে গেলে ওদের বাড়ির চাকর। কেউ কেউ বলে না, ভালোবাসা সবার উপরে ধনী গরিব দেখে ভালোবাসা বা সম্পর্ক হয় না। আসলে কথাটা ভুল মা। ধনী গরিবের সম্পর্ক তো হয়, কিন্তু সেই সম্পর্ক করে সুখে থাকতে পারে কয়জন? যে গরিব যে গরিব যে ধনীদের কাছ থেকে কোনো না কোনোভাবে খোঁটা খাবে, কষ্ট পাবে। আমি চেয়ারম্যান ওর মেয়ের বিষয়ে কিছু বলতে চাই না। কালকে আমি রাগ করে চলে যাবার পর তুমি চেয়ারম্যান সাহেবকে কিছু বলছো নাকি? আমার কথার জবাবে মা বললেন, না আমি আর কি বলবো? তুই যেখানে রাজি না সেখানে আমি রাজি হই কিভাবে? তুই চলে যাবার পর আমি ওনাকে বলেছি, চেয়ারম্যান সাহেব নাহিদ আমার একমাত্র ছেলে। ও আপনার মেয়েকে বিয়ে করতে রাজি না হলে আমি কিছু বলতে পারবো না। আমার কথা চেয়ারম্যান বলে, নাহিদের মা নাহিদকে বুঝাও, আমার মেয়ে তো খারাপ না, আমার মেয়েকে বিয়ে করুক, সুখে থাকবে ও। কথাটা বলি চলে যায় উনি। মায়ের কথায় আমি বললাম, মা তোমাকে একটা কথা বলার ছিল। জানি না কথাটা শুনে কি বলবা। আমার কথায় মা বললেন, কি এমন কথা বল? তখন আমি মাকে বললাম, মা আমি একজনকে পছন্দ করি। ও কোনো সাধারণ মেয়ে না, ও একটা পরী। একটা পরীকে পছন্দ করি আমি। শুধু আমি না, সেই পরীটাও আমাকে পছন্দ করে, ভালোবাসে। আমার কথায় মা অবাক হয়ে বললেন, তাই বলে পরী? আমি সবসময় তোকে এসব জিনপরিদের থেকে আলাদা রাখতে চেয়েছিলাম। শেষমেশ কিনা তুই একটা পরীকে ভালোবাসলি। পরীটা তো খারাপ হতে পারে, তোর যদি কোনো ক্ষতি করে। মায়ের কথায় আমি বললাম, না মা, ওর নাম হাফসা। হাফসা খুব ভালো পরী। হাফসা পরীর মা বাবাও আমার কথা জানে। দুদিন আগেও আমি ওদের রাজ্যে গিয়েছিলাম, ওরা আমার সাথে কথা বলেছে। আমার কথায় মা বললেন, তলে তলে এত কিছু করেছিস, একটা পরীকে ভালোবাসিস, ওকে বিয়ে করবি? তোর মা হয়ে আমি না হয় মেনে নিলাম, কিন্তু সমাজের মানুষ কিভাবে মানবে? মায়ের কথা আমি বললাম, কেউ জানবে না, না জানলে তো হলো। তুমি এসব নিয়ে চিন্তা করো না তো। হাফসা বুড়ি বলছে, ও আজকে আসবে আমাদের বাড়িতে। ও আমার কাছে আসলে তোমার সাথে কথা বলাবো। কথাটা বলে খাবার খেয়ে ঘরে চলে গেলাম আমি। ঘরে গিয়ে শুয়ে শুয়ে পরীর অপেক্ষা করতে লাগলাম, কিন্তু পরী তখন না আসায় আমি ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠলাম বিকেলে। ঘুম থেকে উঠে বুঝতে পারলাম শরীরে প্রচুর জ্বর আসছে। জ্বর আসায় আমি আর কোথাও না গিয়েই শুয়ে রইলাম। আমি শুয়ে থাকার সময় হাফসা পরীকে দেখতে পারি। ওকে দেখে বলি, হাফসা আসছো? তুমি না সকালের দিকে আসতে চেয়েছিলা, আসলা না যে? আমি তোমার অপেক্ষা করছিলাম। আমার কথায় হাফসা আমার কাছে এসে কপালে হাত রেখে বলল, জ্বর আসছে তোমার? হ্যাঁ, হঠাৎ করে জ্বর আসলো। আচ্ছা শোনো, মাকে তোমার কথা বলেছি, তোমার কথা জানে মা। তোমার কথা এখন মা জানে। আমি বলেছি, তুমি আসলে কথা বলাই দিব। তুমি এখানেই থাকো, আমি মাকে ডাকি কেমন? কথাটা বলে মাকে ডাকলাম। আমার ডাকে মা ঘরে এসে পরীকে দেখি অবাক হয়ে বলল, আহ ইনি কে? নাহিদ কে ইনি? মায়ের কথায় আমি বললাম, মা ও হাফসা, হাফসা পরী। আমার কথায় মা পরীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি তুমি পরী? মায়ের কথায় পরী বললেন, হ্যাঁ মা আমি পরী। এখন মানুষের রূপে আছি বলে বুঝতে পারছেন না। তখন মা বলল, ও তাই হবে। তা মা কেমন আছো? তোমার মা বাবা ভালো আছে? মায়ের কথা জবাবে পরি বললেন, আলহামদুলিল্লাহ সবাই ভালো। তখন মা বললেন, তুমি মাশাআল্লাহ অনেক মিষ্টি দেখতে। মা তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। মায়ের কথায় পরি বলল, না মা আমি এখন কিছু খাবো না, আপনি বসুন। তখন আমি বললাম, আমার শরীর তো আজ অনেক খারাপ। শরীরে এত জ্বর নিয়ে পুকুর পাড়া দিতে যাব কিভাবে? আমার কথা জবাবে পরি বললেন, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না। আজকে আমি পুকুর পাহারা দিব। কেউ যেন মাছ চুরি করতে না পারে সেদিকে খেয়াল রাখবো। তুমি রাতে ওষুধ খেয়ে ঘুমাইও কেমন? পরীর কথায় আমি খুশি মনে রাজি হলাম। তখন পরী আমারও মায়ের কাছে বিদায় নিয়ে চলে গেল। ও চলে যাবার পর শরীরের জ্বর নিয়ে আমি আর সেদিন কোথাও যাইনি। রাতে খাবার খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে মায়ের ডাকে ঘুম ভেঙে যায়। মা ডাকছে আর বলছে, নাহিদ বাইরে দেখ, চেয়ারম্যান সাহেব আসছে, চল তোকে ডাকছে। মায়ের কথায় আমি বাইরে যাওয়া, চেয়ারম্যান সাহেব বললেন, এই যে নাহিদ, রাতে কোথায় ছিলে? তোমার মা বলল তোমার জ্বর, তুমি নাকি রাতে পুকুর পাহারা দিতে যাওনি।
ওনার কথার জবাবে আমি বললাম, হ্যাঁ, ঠিকই শুনছেন। আমার জ্বর হওয়ায় আমি যেতে পারিনি। তা যেতে পারোনি ভালো কথা। আমাকে খবর দিতা। আমি তোমার জায়গায় অন্য একজনকে রাখতাম পুকুর পাহারায়। এখন তোমার জন্য আমার পুকুরে মাছ চুরি হয়েছে। ধারণা করা হচ্ছে প্রায় ১,০০,০০০ টাকার মতো মাছ চুরি হয়েছে। কি? চেয়ারম্যান সাহেব বলেন কি? মাছ চুরি হইছে মানে? আমার কথায় উনি রেগে গিয়ে বললেন, মাছ চুরি হইছে মানে আবার কি? কি চুরি হইছে? তুমি পাড়া দিতে না যাওয়ার চুরিটা হইছে, এখন তোমাকে এই জরিমানা দিতে হবে। আমার চুরি হওয়া মাছের দাম ১,০০,০০০ টাকা তুমি দিবা। কি? এত টাকা? এত টাকা তো আমার কাছে নেই। কথাটা বলেই মনে মনে ভাবতে লাগলাম, হাফসা পরি তো বলল পুকুরটা পাহারা দিবে, তাহলে তাহলে মাছ চুরি হলো কিভাবে? নাকি চেয়ারম্যান আমাকে মিথ্যা বলছে? আমাকে চিন্তিত দেখে উনি বললেন, চিন্তা করে তো লাভ নেই বাপু। আমার ১,০০,০০০ টাকা দিয়ে দাও, নইলে তোমাকে জেলে যেতে হবে, আমি পুলিশ পাঠাবো। ওনার কথায় মা ভয় পেয়ে ওনাকে অনেক অনেক অনুরোধ করতে লাগলেন। এই সুযোগে চেয়ারম্যান সাহেব বললেন, ঠিক আছে, আমি নাহিদকে পুলিশে দেব না, ১,০০,০০০ টাকা জরিমানাও নেব না। বিনিময়ে ওকে আমার মেয়ে জিনুককে বিয়ে করতে বলো। চেয়ারম্যান সাহেবের কথায় আমি রেগে গিয়ে বললাম, আর কতবার বলবো আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। আমি কখনোই করব না আপনার মেয়েকে বিয়ে। আমার কথায় চেয়ারম্যান সাহেব আমার কাছে এসে ফিসফিস করে বলল, কেন বিয়ে করতে পারবা না? তোমার পরীর জন্য? কি ভাবছো পরীর কথা জানি না? খোঁজ নিয়ে পরীর কথা ২ দিন আগে জেনেছি। শুধু তাই না, কাল রাতে একজন কবিরাজ দিয়ে তোমার পরীকে বন্দি করছি। এখন কোথায় যাবা? আমার কথা মতো কাজ না করলে তোমার পরীকে মেরে ফেলবো। কি? আপনি পরীর কথা জানেন? ওকে বন্দী করেছেন? আমার কথায় চেয়ারম্যান সাহেব বললেন, হ্যাঁ, তোমার পরী আমার কাছে বন্দী। আমি একজন কবিরাজকে দিয়ে ওকে বন্দী করিয়েছি। আমি তোমাকে বারবার আমার মেয়েকে বিয়ে করার কথা বলার পরও যখন দেখলাম তুমি রাজি হচ্ছ না, তখন আমার সন্দেহ হয় তোমার উপর। তাই আমি তোমার উপর নজর রাখতে লোক রাখি। আমার রাখা লোক তোমার উপর নজর রাখতেই থাকে রাতের বেলায়। আর ২ দিন আগে ওরা আমাকে জানায়, তুমি রাতে কার সাথে জানি কথা বলো। তোমার কাছে জানি কোন মেয়ে আসে। আমার লোকেরা প্রথমে ভেবেছিল তোমার কাছে আসা মেয়েটা মানুষ, কিন্তু পরে বুঝতে পারছে ও কোনো মানুষ না, ও একটা পরী। তোমার কাছে পরী আসে জানার পর আমি একজন কবিরাজ ডেকে নিয়ে আসি। পরে সেই কবিরাজ আমাকে শিওর হয়ে জানায় তোমার কাছে পরী আসে আর তোমরা একে অপরকে ভালোবাসো। তোমার ভালোবাসা আমি মানি না। তোমার পরীকে আমি কবিরাজ দিয়ে বন্দি করিয়েছি। তোমাকে আজকে দিনটা সময় দিলাম। আজকে ভেবে আমাকে জানাও, তুমি আমার মেয়েকে বিয়ে করবা কি না? তোমার উপর আমি একটা সিদ্ধান্ত দিলাম। তোমার উত্তর যদি না হয়, তাহলে তোমার পরীকে আর কখনো ফিরে পাবে না। ওকে মেরে ফেলা হবে। চেয়ারম্যানের কথায় আমি ওনাকে অনেক অনুরোধ করতে লাগলাম। কিন্তু উনি আমার কোনো কথাই শুনলেন না। আমার কোনো কথা না শুনে আরেকটা কাজ করলেন। আমার বাড়িতে যে তাওহিদ নামে বাচ্চাটা, ওকে ধরে নিয়ে গেলেন। চেয়ারম্যান সাহেব আমার উপর রাগ করেন। কবিরাজকে ডাকলেন, কবিরাজ চেয়ারম্যানের সাথে আসছিল। কবিরাজ এসে বাচ্চাটাকে জোর করে কোলে তুলে নিলেন। তখন চেয়ারম্যান বলল, তুমি আমার মেয়েকে বিয়ে না করলে পরীর সাথে সাথে এই বাচ্চাটিকেও পাবে না। কথাটা বলে ওরা তাওহিদকে ধরে নিয়ে গেল। ওরা যাবার পর মা আমাকে বললেন, নাহিদ বাবা, এখন কি হবে? চেয়ারম্যান সাহেব পরীকে বন্দি করিয়েছে, আবার বাচ্চাটাকেও ধরে নিয়ে গেল। এখন কি করব আমরা? মায়ের কথায় আমিও কিছু বুঝতে পারছি না। আমি এভাবে ফেঁসে যাব ভাবতে পারিনি। এখন পরীকে আর বাচ্চাটাকে মুক্ত করে ওনার মেয়েকে বিয়ে করতে হবে আমার। আমি কি করব? হাফসা পরীর মা বাবার সাথেও কথা বলতে পারছি না। ওদের বললে ওদের বললে না হয় ওরা সাহায্য করত, কিন্তু ওদের দেখা কোথায় পাবো? এসব চিন্তায় চিন্তায় দিনটা কেটে গেল। সারাদিন কোনো উপায় না পেয়ে রাতে চেয়ারম্যানের বাড়িতে গেলাম। সেখানে গিয়ে চেয়ারম্যানকে বললাম, চেয়ারম্যান সাহেব, দেখুন, বুঝতে চেষ্টা করুন, জোর করে কি কোনো সম্পর্ক হয়? জোর করে জোর করে সুখ পাওয়া যায় না। এটা জানেন নিশ্চয়ই। আপনি দয়া করুন, দয়া করে পরীক্ষা আর তাহিদকে ছেড়ে দিন। আমার কথায় চেয়ারম্যান সাহেব বললেন, তোমাকে আর কতবার বলবো ওদের ছাড়বো না? তুমি আমার মেয়েকে বিয়ে করলে তো সব ঝামেলা মিটে যায়। তোমাকে শেষবারের মতো বলছি, আমার কথায় রাজি হও মিয়া, রাজি হও। রাতের বেলা আসছো, খাবার খেয়ে যাও। আসো, ভিতরে আসো। না, না, আমি কিছু খাবো না। আপনি দয়া করুন। ওই ছোট বাচ্চাটা ও কি দোষ করছে? ও অনেক ছোট, নিশ্চয়ই কান্না করছে। ওকে দিয়ে দিন, ওর জন্য মায়েরও মন খারাপ। আমার কথায় উনি জানালেন ওনার কাছে বাচ্চাটা নেই। বাচ্চাটা আছে কবিরাজের কাছে। ওনার কথায় আমি অবাক হয়ে বললাম, কবিরাজের কাছে কেন? আপনি কবিরাজের বাড়ির ঠিকানা দিন, আমি গিয়ে ওকে নিয়ে আসি। আমার কথায় উনি বললেন, না, আমি কবিরাজকে মানা করছি। তুমি আমার মেয়েকে বিয়ে করতে রাজি না হইলে ওকে যেন না ছাড়ে। এখন বলো, তুমি কি বিয়েতে রাজি? ওনার কথায় আমি রাগ করে আর কিছু না বলে বাড়িতে চলে আসলাম। ভীষণ মন খারাপ থাকায়
রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে সেই কবিরাজ দৌড়ে হাঁপাতে হাঁপাতে আমার বাড়িতে আসলো। বাড়িতে এসে তাওহিদকে দিয়ে বলল, আমাকে মাফ করো বাবা, আমি ভুল করছি। আমি এই যে বাচ্চাটাকে ফিরিয়ে দিয়ে গেলাম, শুধু একে না, আমি পরীকেও বন্দি থেকে মুক্ত করে দিচ্ছি। তুমি আমাকে মাফ করে দাও বাবা। কবিরাজের কথায় আমি অবাক হয়ে বললাম, হঠাৎ এদের ফিরিয়ে দিচ্ছেন কেন? আর আপনাকে দেখে মনে হচ্ছে ভয় আছেন। কি হয়েছে বলুন তো? কি হয়েছে বলুন? তখন কবিরাজ বললেন, আমাকে মাফ করো। আমি ওসব কিছু বলতে পারবো না। কিছু বললে ওরা আমাকে ছাড়বে না, মেরে ফেলবে। তুমি মুখে বলো, আমাকে মাফ করছো। আমি চলে যাই। দয়া করে বলো, মুখে বলো দয়া করে। কবিরাজের কথায় আমি কিছু বুঝতে না পেরে বললাম, আপনি যেহেতু তাওহিদকে ফিরিয়ে দিয়েছেন, পরীকেও মুক্ত করে দিয়েছেন, তাহলে আপনাকে মাফ করলাম। আমার কথায় কবিরাজ বললেন, বেঁচে গেলাম বাবা, ঠিক আছে, ভালো থাকো। কথাটা বলেই চলে গেলেন উনি। কবিরাজ চলে যাবার পর আমি তাওহিদকে কোলে নিয়ে আদর করে বললাম, তাওহিদ, ওরা তোমাকে ওরা তোমাকে কি মেরেছে? আমার কথা জবাবে তাহিদ কিছু বলল না। তখন আমি ওকে মায়ের কোলে দিয়ে মাকে বললাম, মা, ওকে কিছু খাওয়াও। আমার কথায় মা ওকে নিয়ে খাবার ঘরে গেল। এদিকে আমি ভাবতে লাগলাম, বিষয়টা কি হলো? কবিরাজ হঠাৎ পরীকে মুক্ত করলো, আবার তাহিদকে ফিরিয়ে দিল। এটা আবার চেয়ারম্যানের নতুন কোনো চাল নয় তো? কবিরাজ তো বলল, হাফসা পরীকে মুক্ত করছে, তাহলে ও আমার কাছে আসছে না কেন? এই ভেবে আমি অপেক্ষা করতে লাগলাম পরীর জন্য। সেদিন দিনের বেলা পরী আর আমার কাছে আসেনি, ও আসে রাতের বেলা। রাতে পড়ি আমার কাছে আসে, আমি অবাক হয়ে বলি, হাফসা, তুমি আসছো? তোমার অপেক্ষা করছিলাম। চেয়ারম্যান তোমাকে কবিরাজ দিয়ে বন্দি করিয়েছে। তোমাকে বন্দি করে চেয়ারম্যান আমাকে বলছে ওনার মেয়েকে বিয়ে না করলে তোমাকে মুক্ত করবে না। শুধু তোমাকে না, ওরা তাওহিদকেও ধরে নিয়ে গেছে। কিন্তু কিন্তু আজকে সকালে কবিরাজ তোমাকে মুক্ত করছে। তাওহিদকে বাড়িতে রেখে আমার কাছে মাপ চেয়ে গেছে। এর কারণ কি? তোমাকে কে মুক্ত করলো? আমার কথা জবাবে পরি বলল, তা তো জানি না। কবিরাজ আমাকে বন্দি করেছিল এটা ঠিক, কিন্তু আমাকে মুক্ত কেন করেছে জানি না। আমি ভাবছি তোমার অনুরোধে আমাকে মুক্ত করেছে। কি বলো? তুমি জানো না মানে কি? হাফসা, আমি ভাবছি তোমার মা বাবা এসে মনে হয় কবিরাজকে ভয় দেখিয়েছে, যার ফলে কবিরাজ ভয়ে তোমাকে মুক্ত করেছে। সকালে কবিরাজ হাঁপাতে হাঁপাতে আমার কাছে এসে মাপ চেয়েছিল। আমি ওনার চোখে মুখে অনেক ভয় দেখেছিলাম। আমার কথায় হাফসা পরি বলল, এখানে নিশ্চয় কোনো রহস্য আছে। আমি সব কিছু খোঁজ নিয়ে তোমাকে জানাবো। তার আগে একটা কাজ করে আসছি। পরীর কথায় ওকে বললাম, কি কাজ করবা? কোথায় যাচ্ছ? তখন পরী বলল, চেয়ারম্যানের বাড়িতে। কথাটা বলেই বাতাসে মিশে গেলেন পরী। আমার এখান থেকে চলে যাওয়ার পর পরী সোজা চলে যায় চেয়ারম্যানের বাড়িতে। হাফসা পরী শুরুতে যায় চেয়ারম্যানের মেয়ের ঘরে। ওর ঘরে গিয়ে ভয়ঙ্কর রূপে দেখা দেয় চেয়ারম্যানের মেয়ে ঝিনুককে। পরীর ভয়ঙ্কর রূপ দেখে চেয়ারম্যানের মেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। ও জ্ঞান হারানোর পর পরী চেয়ারম্যানের ঘরে যায়, তখন পরীর ওরকম ভয়ঙ্কর রূপ দেখে চেয়ারম্যানের বউ চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। ওরা জ্ঞান হারানোর পর বিপদে পড়ে চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান পরীর এই ভয়ঙ্কর রূপ দেখে চিৎকার দিতে থাকে, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। তখন পরী চেয়ারম্যানকে বলে, চেয়ারম্যান, অনেকবার বেড়ে গেছিস। সেদিন আমি বুঝতে পারিনি তোরা লুকিয়ে আমার কাছে আসবি আর আমাকে বন্দি করবি। চেয়ারম্যান, তুই আমারও নাহিদের পিছনে লাগছিলি না? আজকে কোথায় যাবি? আমাকে কবিরাজ দিয়ে বন্দি করার সাহস তুই কোথায় পেলি? কথাটা বলে ঠাস করে একটা থাপ্পড় দিলেন চেয়ারম্যান সাহেবকে। থাপ্পড় খেয়ে ভয়ে চেয়ারম্যান পরীর কাছে মাপ চাইতে থাকে আর বলতে থাকে, এইরকম ভুল আর কখনো করব না। আমাকে এবারের মতো মাফ করে দাও। তখন পরী বলে, তোরে মাফ করতে পারি যদি তুই আমারও নাহিদের জীবনে থেকে চোরে দূরে থাকিস। তুই তুই আজকের পর নাহিদের ধারে কাছে যাবি না। তোর মেয়ের সাথে পর যদি বিয়ের কথা বলবি না, তোর মেয়ের সাথে একবারও আর বিয়ের কথা বলবি না নাহিদের। আর হ্যাঁ, তোর পুকুরের মিথ্যা মাছ হারানোর যে ওর কাছে টাকা চেয়েছিলি, সেটাও চাবি না। কি মনে থাকবে? তখন চেয়ারম্যান বলে, হ্যাঁ, আমি তোমার সব কথায় রাজি, আমাকে ছেড়ে দাও। তখন পরী চেয়ারম্যানকে বলে, ঠিক আছে, এবারের মতো মাফ করে চলে গেলাম। এরপর কোনো ঝামেলা করলে তোর সাথে তোর পরিবারের সবাইকে শেষ করে দিব। কথাটা বলে হাফসা পরী আবারও আমার কাছে চলে আসলেন। কথাটা বলে হাফসা আবারও আমার কাছে চলে আসলেন। ও আশায় আমি বললাম, কোথায় গিয়েছিলে? তোমাকে না বলেছিলাম মিছিমিছি ঝামেলায় জড়াবে না? চেয়ারম্যানকে কিছু করেছো কি? আমার কথা জবাবে পরি বলল, ওকে জন্মে শিক্ষা দিয়ে দিছি। আজকের পর থেকে চেয়ারম্যান তোমার আমার মাঝে বাধা হয়ে দাঁড়াবে না। দেখো, তবুও আমার ভয় করে। চেয়ারম্যান যদি অন্য কবিরাজের কাছে যায়, তো তখন কি হবে? আমার কথায় পরি বললেন, নাহিদ, তুমি কোনো চিন্তা করো না। আমার মনে হয় না আজকের পর থেকে
চেয়ারম্যান তোমার আমার মাঝে ঝামেলা করবে। হাফসার কথায় ওকে বললাম, আচ্ছা তুমি না আরেকটা বিষয় খোঁজ নিতে চাই না? মানে তোমাকে কে মুক্ত করছে সেই কবিরাজের কাছ থেকে? আমার কথার জবাবে হাফসা বললেন, হ্যাঁ আমি ওই বিষয়ে খোঁজ নিয়েছি। খোঁজ নিয়ে জেনেছি একদল শক্তিশালী জিন এসে কবিরাজকে ভয় দেখিয়েছে, যার ফলে কবিরাজ আমাকে মুক্ত করেছে। আরে তাই নাকি? ওই শক্তিশালী জিনগুলো তো তোমার মা বাবা বা তোমার পরিচিত কোনো জিন হতে পারে। আমার কথার উত্তরে হাফসা বললেন, না নাহিদ, ওরা আমার মা বাবা বা আমার পরিচিত কোনো জিন না। আমি ভালো করে খোঁজ নিয়ে দেখেছি, যে জিনগুলো কবিরাজকে ভয় দেখিয়েছে ওরা সরাসরি জিন সর্দারের আদেশে আসছে। কিন্তু আমি এটা বুঝছি না, এই কবিরাজকে ভয় দেখাতে ওরকম শক্তিশালী জিনেরা কেন আসলো? হাফসার কথা শুনে ওকে বললাম, তুমি ওদের চেনো না, তোমার জন্য ওই জিনেরা আসেনি, তাহলে কার জন্য আসছে? তাওহিদ। তাওহিদ কথাটা বলে আমিও হাফসা তাওহিদের দিকে তাকালাম। তখন হাফসা বলল, তাওহিদের জন্য ওই জিনেরা আসছে? না, এরকমটা কেন হবে? তাওহিদ তো একটা মানুষ, ওর জন্য ওই জিনেরা কেন আসবে? হাফসার কথা জবাবে ওকে বললাম, তুমি যাই বলো হাফসা, আমার মনে হয় তাওহিদ সাধারণ কোনো বাচ্চা না। আমার মনে হয় তোমার জন্য না, তাওহিদের জন্য ওই জিনেরা আসছে কবিরাজের কাছে, আর কবিরাজকে ভয় দেখিয়েছে। সেটা আমি সঠিক বলতে পারবো না নাহিদ, তুমি এসব বাদ দাও তো। আজকের পর চেয়ারম্যান তোমারও আমার মাঝে বাধা হয়ে দাঁড়াবে না। আমি বলি কি, আমাদের দুজনের পরিবার যেহেতু আমাদের কথা জানে, আমরা একে অপরকে যেহেতু ভালোবাসি, তাহলে চলো আমরা বিয়ে করি। তুমিও তোমার মা বাবা রাজি থাকলে আমি আমার মা বাবাকে তোমার মায়ের কাছে আসতে বলি, আমাদের বিয়ে কথা বলতে। পরীর কথায় ওকে বললাম, আমি মাকে বলে তোমাকে জানাবো, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। ও আমার কথায় তখনকার মতো চলে গেল পরী। ও চলে যাবার পর আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমি মাকে সব ঘটনা খুলে বললাম। আমার কথায় মা বললেন, হাফজাপুরীর মা বাবাকে তাহলে আসতে বলিস, আমি ওদের সাথে কথা বলবো। আমারও তো বয়স হয়ে গেছে, আমি বেঁচে থাকতে তোর বিয়েটা দিতে পারলে চিন্তামুক্ত হব। মায়ের কথায় খুশি হয়ে বললাম, ঠিক আছে মা, তাহলে হাফসা আমার কাছে আসলে আমি ওকে বলবো। কথাটা বলে আমি ঘরে গিয়ে পরীকে স্মরণ করলাম। আমার স্মরণে বেশ কিছুক্ষণ পরে সে হাজির হলো হাফসাপুরী। ও আশায় আমি খুশি মনে বললাম, হাফসা, আমার মা রাজি হয়ে গেছে, তোমার মা বাবাকে আসতে বলেছে, মা কথা বলবে। আমার কথায় হাফসা খুশি হয়ে বললেন, ঠিক ঠিক, তাহলে আর দেরি না করে আজকে সন্ধ্যায় মা বাবাকে নিয়ে আসি। তুমি মাকে বলে রাখিও আজকে সন্ধ্যায় আমরা আসবো তোমাদের বাড়িতে। কথাটা বলে তখনকার মতো চলে গেলেন হাফসাপুরী। ও চলে যাওয়ার পর আমি মাকে সবটা বললাম। মাকে বললাম, আজকে সন্ধ্যায় হাফসার মা বাবা আসবে আমাদের বাড়িতে। আমার কথায় মাও রাজি হলেন। মা রাজি হবার সেদিন সন্ধ্যাবেলা কথা মতো হাফসা পরী, ওর বোন, ওর মা বাবা সবাই আসলেন আমাদের বাড়িতে। হাফসার বাবা এসে মাকে সালাম দিয়ে বললেন, কেমন আছেন আপনি? ওনার কথার জবাবে মা বললেন, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন নিশ্চয়ই? তখন ওরা বললেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আপনার বাড়িতে কেন আসছি নিশ্চয়ই জানেন। আমার মেয়ে, আমার মেয়েও আপনার ছেলে দুজন দুজনকে পছন্দ করে। যদিও আপনারা মানুষ, আমরা জেন, পরিস্থিতি অন্য কথা বললেও এটা মেনে নিতে হচ্ছে। আপনি রাজি থাকেন তো আমরা ওদের বিয়ে দিতে চাই। পুরীর বাবার কথায় মা বললেন, ভাই সাহেব, নাহিদ আমার একমাত্র ছেলে, ও ছাড়া আমার কেউ নাই। ওর বাবা অনেক আগে মারা গিয়েছিলেন। নাহিদ ও আফসা একে অপরকে পছন্দ করে। আপনার মতো আমিও চাই ওদের বিয়ে দিতে, কিন্তু ভাই সাহেব, আমার একটাই অনুরোধ, ওদের বিয়ের পর আমার ছেলেটাকে আমার কাছ থেকে আলাদা করবেন না। মানে ওদের বিয়ের পর ওরা আমার কাছেই থাকবে। হ্যাঁ, মাঝে মাঝে ওরা জিন রাজ্যে আপনাদের যাবে দেখতে, কিছুদিন থেকে আবার চলে আসবে। আপনি কি বলেন? মায়ের কথায় পরীর বাবা বললেন, আপনি যা বলবেন সেটাই হবে। আমার মেয়ে আপনাদের সাথেই থাকবে, মাঝে মাঝে আমাদের জিন রাজ্যে যাবে, এতেই হবে। ওনারও মায়ের কথায় মিল হওয়ায় ওরা ঠিক করলেন দুদিন পর আমাদের বিয়ে হবে। এই বলে ওনারা আমাদের সাথে খাবার খেলেন। খাবার শেষে পুরীর মা বাবা চলে যাবার সময় পুরীর বাবা হঠাৎ বললেন, আপনারা কিছু মনে করবেন না, আমার মনে হয় আপনাদের বাড়িতে জিনের আসা যাওয়া বা উপস্থিতি আছে। ওনার কথায় আমিও মা অবাক হয়ে বললাম, কই, আমরা ছাড়া তো আমাদের বাড়িতে কেউ নেই, আমি মা আর এই ছোট বাচ্চাটা। তখন উনি বললেন, দেখুন, আমি একজন বয়স্ক জিন, আমি বুঝি কোথায় জিনেরা চলাফেরা আছে। আমি শিওর হয়ে কিছু বলতে পারবো না, এটা ঠিক, কিন্তু আমি বুঝতে পারছি আপনাদের বাড়িতে জিনের উপস্থিতি আছে। তা যাই হোক, তাহলে ভালো থাকবেন। দুদিন পর ওদের বিয়ে হবে। বিয়ে কোথায় ও কিভাবে হবে সেটা হাফসা আপনাদের সময় হলে বলবে। কথাটা বলেই হাফসা পরি ওর বোন ও মা বাবা সবাই চলে গেল। ওরা যাবার পর আমি মাকে বললাম, মা, আমি একটু বাইরে থেকে আসি। কথাটা বলেই বাইরে গেলাম। আমি বাইরে ঘুরতে নয়, সরাসরি চলে যাই চেয়ারম্যান সাহেবের বাড়িতে। কারণ আমি দীর্ঘদিন ওনার পুকুরে পাহারা দেওয়ার কাজ করেছি।
উনি আমার মালিক ছিলেন। পরীকে ওনার ভয় দেখিয়েছেন। এই জন্য উনি যেন আর কোনো ঝামেলা না করে সেই জন্য অনুরোধ করতে গেছি। আমি ওনার বাড়িতে যাবার পর বলি, চেয়ারম্যান সাহেব, পরী আমাকে সবটা বলেছে। ও আপনাদের ভয় দেখিয়েছে। আমি ওর হয়ে আপনাদের কাছে মাপ চাচ্ছি। আমি দীর্ঘদিন আপনার পুকুর পাহারা দেওয়ার কাজ করেছি। এখন থেকে সেই কাজটা আর করব না। আশা করি আপনি আমারও পরী মাঝে বাধা হয়ে দাঁড়াবেন না। আমার কথা শুনে চেয়ারম্যান বলল, আমি দেরিতে হলেও বুঝতে পারছি জোর করে কোনো সম্পর্ক বা ভালোবাসা হয় না। আমি তোমাকে কথা দিলাম, আজকে তোমারও পরীর মাঝে কোনো ঝামেলা করব না। আমরা তোমার উপর জোর জুলুম করেছি, সেজন্য মাফ করে দিও। ওনার কথায় আমি খুশি হয়ে আবার ওনাদের কাছ থেকে মাপ চেয়ে বাড়ির দিকে আসতে লাগলাম। আমি বাড়ি থেকে আসার সময় মাঝ রাস্তায় যখন আসি, তখন বুঝতে পারি আমার পিছন পিছন কেউ আসছে। পিছনে কাউকে অনুভব করায় পিছনে ঘুরে তাকাই, কিন্তু কাউকে দেখতে পাই না। কাউকে দেখতে না পারায় আবার সামনের দিকে ঘুরে হাঁটতে যাব, এমন একটা সময়ে আমার সামনে এসে দাঁড়ায় ভয়ঙ্কর একটা জিন। জিনটার ছুরুত এতটাই ভয়ঙ্কর যে আমি ভয়ে জমে গেছি, এরকম একটাই অবস্থা। আমি সেই জিনটাকে দেখে ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বলি, কে আপনি? আমাকে কিছু করবেন না, যেতে দিন আমাকে। আমার কথায় সেই জিনটা ভয়ঙ্করভাবে হাসি দিয়ে আমার দিকে একটু একটু করে এগিয়ে আসতে লাগলো। ও আমার কাছাকাছি এসে ওর হাতটা আমার দিকে বাড়িয়ে দিবে এমন একটা সময় সেখানে আসলেন হাফসা পরী। হাফসা এসে চিৎকার দিয়ে বললেন, গালিব, সাবধান, কি করছো? তোমার সাহস হয় কি করে ওর ক্ষতি করার চেষ্টা করার? পরীর কথা সে জিনটা আমাকে বলেন, বেঁচে গেলি, আজকের জন্য বেঁচে গেলি। কথাটা বলে ও বাতাসে মিশে গেলেন। জিনটা চলে যাবার পর আমি হাফসার কাছে গিয়ে বললাম, হাফসা, কেউ নেই, তুমিও ওনাকে চিনো? হুম, তুমি চেনো ওনাকে? আমার কথায় হাফসা মাথা নিচু করে বলল, হ্যাঁ, ওকে আমি চিনি। ও আমাদের রাজ্যের জিন। ওর নাম গালিব। গালিব আমাকে পছন্দ করে, বিয়ে করতে চায়। তোমার সাথে আমার বিয়ে ঠিক হওয়ায় ও তোমার ক্ষতি করতে আসছে। পরীর কথায় আমি অবাক হয়ে বললাম, কি বলো? তোমার আমার মাঝে আবারও ঝামেলা শুরু হলো? এই গালিব জিন তোমাকে পছন্দ করে কতদিন হলো? তুমিও তোমার পরিবার কি ওর সাথে কথা বলনি? আমার কথার জবাবে পরি বললেন, বলেছি, বলবো না কেন? গালিব জিন অনেক আগে থেকে আমাকে পছন্দ করে, বিয়ের প্রস্তাবও দিয়েছিল, কিন্তু আমার মা বাবাও আমি কেউ রাজি না। কারণ গালিব গালিব অনেক খারাপ একটা জিন। ওকে ওকে বারবার না করার পরও ও আমার পিছু ছাড়ছে না। আজকে তোমার আমার বিয়ের কথা শোনার পর ও সরাসরি তোমার কাছে আসছে তোমার ক্ষতি করতে। আমি সঠিক সময় না আসলে তোমার ক্ষতি করত। এখন তোমার কোনো ভয় নেই। আমি এখনই গিয়ে বাবাকে বলছি, বাবা ওর সাথে কথা বলবে। হাফসার কথায় ওকে বললাম, তাই করো, ওকে একটা শিক্ষা দিয়ে দাও। তখন হাফসা বলল, চলো, বাড়িতে চলো, তোমার এখানে থাকা ঠিক হবে না। তোমাকে বাড়িতে রেখে আমি বাবাকে গালিবের কথা বলবো। এই বলে হাফসা আমাকে বাড়িতে রেখে চলে গেলেন ওর রাজ্যে। হাফসা ওর রাজ্যে গিয়ে ওর বাবাকে সব ঘটনা জানানোর পর হাফসার বাবা চলে যায় গালিবের কাছে। গালিব জিনের কাছে গিয়ে বলে, ওর কাছে গিয়ে উনি বলেন, গালিব, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। তুমি কেন নাহিদের ক্ষতি করতে গেছো? ওর সাথে তোমার শত্রুতা কোথায়? হাফসার বাবার কথার জবাবে গালিব জিন বললেন, ওই ছেলেটা হাফসাকে ভালোবাসায় ও বিয়ে করার সাহস করে কিভাবে? হাফসার বিয়ে শুধুমাত্র আমার সাথেই হবে। আর আপনাকে বলছি, আমার জিনদের নিয়ম ভঙ্গ করে একটা মানুষের সাথে নিজের মেয়ের বিয়ে কেন ঠিক করলেন? ওর কথার জবাবে পরীর বাবা বললেন, আমার মেয়ের সাথে কার বিয়ে দিব না দিব সেটা তোমার কাছ থেকে শুনতে হবে না। তোমাকে যা বলি সেটাই শোনো। আমার মেয়ের জীবন থেকে সরে যাও। আমার মেয়ে আর নাহিদের সাথে লাগতে এসো না। তখন গালিব জিন বলল, আমাকে ভয় দেখাচ্ছেন? আমি কি আপনাকে ভয় পাই? আমি আপনার মেয়ের জীবন থেকে সরে যাব না। ওর বিয়ে আমার সাথে হবে, আর কারোর সাথে না। ওই ছেলেটার সাথে আপনার মেয়ের বিয়ে আমি কোনোভাবেই হতে দিব না। আপনি পারলে ওদের বিয়ে দিয়ে দেখান। ওর এমন কথায় পরীর বাবা বললেন, আমি ওদের বিয়ে দিব, তুমি পারলে কিছু করো। কথাটা বলে চলে আসলেন পরীর বাবা। দুদিন পর আমাদের বিয়ে। এর মাঝে আবার ঝামেলা শুরু হলো। সেদিন রাতে আমি আর কোথাও যাইনি, ঘুমিয়েছিলাম। সেদিন ঘুমের মধ্যে ওই জিনটা আমাকে আবারও সাবধান করছে, ভয় দেখিয়েছে। শুধু আমাকে না, আমার মতো মায়ের স্বপ্নে এসেও মাকে ভয় দেখিয়েছে। পরের দিন সকালে মা আমাকে স্বপ্নের কথা বলায় আমিও মাকে বলি, ওরকম স্বপ্ন আমিও দেখছি। তখন মা আমাকে বললেন, বাবা নাহিদ, তুই হাফসাপুরীকে বিষয়টা জানা, আমার মনে হয় বড় কোনো ঝামেলা হবে। মায়ের কথার জবাবে আমি বললাম, আমি জানিয়েছি। হাফসা বলছে ওর বাবাকে দিয়ে সে জিনটার কথা বলাবে বলছে।
ও আসলে জানতে পারবো কথা বলছে কিনা। কথাটা বলেই আমি বাহিরে গেলাম। আমি বাহিরে যাওয়ায় হাফসা আমার কাছে আসলো। ওকে দেখে আমি বললাম, "আরে তুমি? তোমার অপেক্ষায় তো ছিলাম। তুমি আসলা না বলে বাহিরে আসলাম। কাল রাতে আমি ও মা দুজনে স্বপ্নে দেখেছি ওই জিনটা এসে ভয় দেখিয়েছে আমাদের। তুমি কি তোমার বাবাকে দিয়ে কথা বলিয়েছ?" আমার কথার জবাবে পরি বললেন, "হ্যাঁ, বাবা গালিব জিনের সাথে কথা বলেছে। গালিব তো বাবার কথা মানেনি। ও ঝামেলা করবেই। এদিকে বাবার বলেছে, কাল তোমার সাথে আমার বিয়ে দিবে। ও পারলে যেন কিছু করে।" হাফসার কথায় ওকে বললাম, "কাল তোমার আমার বিয়ে। গালিব জিন কি এত সহজে বিয়ে হতে দিবে? ও যদি কোনো ক্ষতি করে?" তখন হাফসা বললেন, "এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। বাবা তার পরিচিত কোনো জিনকে পাহারায় রাখবে আমাদের বিয়েতে। তুমি মাকে বলো বাবা বলছে কাল সন্ধ্যায় তোমাদের বাড়িতে বিয়ে হবে তোমার আমার।" পুরীর কথায় আমি খুশি হয়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে পুরীর বলা কথাগুলোই মাকে বলার আগে মা একটা অবাক করা ভয়ানক কথা বলল। মা বলল, "বাবা নাহিদ, তুই কোথায় গিয়েছিলি? এদিকে তো একটা ভয়ানক ও অবাক করা ঘটনা ঘটে গেল।" মায়ের কথায় আমি জিজ্ঞেস করলাম, "কি ঘটনা?" তখন মা বললেন, "তুই বাইরে যাওয়ার পর আমি ঘরের কাজ করছিলাম। হঠাৎ করে আমার মনে হলো আমার পিছনে কেউ আছে। পিছনে কেউ আছে ভেবে যেই না ঘুরে তাকিয়েছি, তখনই দেখি খুবই ভয়ঙ্কর একটা জিন আমাকে দেখে হাসছে। আমি জিনটা দেখে চিৎকার দিব, এরকম একটা সময় ও আমার গলা চেপে ধরে। আমার গলা চেপে ধরে বলে, "আমাদের মালিক, আমার গুরু গালিব জিনের আদেশে এখানে আসছি।" গালিব জিন বলছে, "তোকে বলতে তোর ছেলেকে বুঝা, ও যেন হাফসাপুরীকে বিয়ে না করে, নইলে ওকে মেরে ফেলবো।" সেই জিনটা আমার গলা চেপে ধরে কথাগুলো বলছিল। এদিকে আমি ছটফট করছিলাম। তখন পাশের ঘর থেকে তাওহিদ চলে আসে। তাওহিদ আসায় আমার গলা চেপে ধরা জিনটা আমাকে ছেড়ে দেন। আর এদিক সেদিন আশপাশে জানি কাকে খুঁজতে খুঁজতে থাকে আর দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আমি বুঝলাম না ওই জিনটা তাওহিদকে দেখে আশপাশে কাকে খুঁজলো আর তাওহিদকে দেখে পালালো কেন। মায়ের কথায় আমি এবার শিওর হলাম তাওহিদ সাধারণ কোনো মানুষ না, ও নিশ্চয়ই কোনো জিনের সন্তান। আমার মতো মাও একই সন্দেহ করল। তখন তাওহিদের কাছে গিয়ে আমি বললাম, "তাওহিদ, সত্যি করে বলো তো তুমি কে?" কিন্তু আমার কথায় তাওহিদ কোনো কথা না বলে চুপ করে রইল। ও কিছু না বলায় আমিও জোরাজুরি করলাম না। আমি ঘরে চলে গেলাম। সেদিন রাতের ঘটনা। আমি, মা ও তাওহিদ সবাই বসে খাবার খাচ্ছিলাম। খাবার সময় হাফসাপুরী সেখানে আসে। ও আসায় মা বলেন, "আরে মা, তুমি আসছো? আসো, আমাদের সাথে খাবার খাও।" তখন হাফসা বললেন, "না মা, আমি এখন কিছু খাবো না। আমাকে বাবা পাঠালেন। বাবা বললেন আজকে রাতে আপনাদের বাড়িতে থাকতে। আপনাদের আজ রাতে একা রাখা ঠিক হবে না। আমি সকাল হলে চলে যাব। আবার সন্ধ্যার দিকে মা, বাবা, আমার বোন সবাই মিলে আবার আসবো। তখন বিয়ে হবে আমাদের।" পরীর কথাই ওকে বললাম, "আচ্ছা, তোমার যদি মনে হয় গালিব জিন কোনো ঝামেলা করতে পারে, তাহলে থাকো। আর আসো, একটু খেয়ে নাও।" আমার কথায় হাফসা বললেন, "না, তুমি খাও। আমি কিছুক্ষণ আগে খেয়েছি।" ওর কথায় আমি আর চোরাচুরি না করে খাবার খেয়ে ঘরে গেলাম। আমার সাথে পরীও আমার ঘরে গেল। পরী ঘরে আসায় ওকে বললাম, "কাল সব কিছু ঠিকঠাক হবে তো?" আমার কথায় পরী আমাকে সাহস দিয়ে বললেন, "হ্যাঁ, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না, ঘুমাও।" ওর কথায় আমরা বেশ কিছুক্ষণ গল্প করে আমি ঘুমিয়ে গেলাম। রাতে অবশ্য ভালোভাবে ঘুমাতে পারিনি। কখনো ভয়ঙ্কর স্বপ্ন, কখনো বা বাস্তবে গালিব জিনের পাঠানো জিনেরা ঝামেলা করছিল। এইভাবে কেটে গেল রাতটা। পরের দিন দিনের বেলাও ভয়ে ভয়ে ছিলাম। এভাবে ভয়ের মাঝেও দিনটা কেটে গেল। দিনটা কেটে সন্ধ্যা নামায় হাফসাপুরী ওর মা বাবা ও বোন সাথে কয়েকজন জিন নিয়ে আসলেন আমাদের বাড়িতে। ওরা এসে পরীর বাবা আমাদের বললেন, "আমরা তো এসে গেছি, তাই আর দেরি না করে কাজটা তাড়াতাড়ি সেরে ফেলি। বিয়ের কাজটা তাড়াতাড়ি সেরে ফেলি আমরা।" পরীর বাবার কথায় মা সম্মতি দেয়ায় আমারও হাফসাপুরের বিয়ের কাজ শুরু হলো। আমাদের একটা ভয় ছিল, কখন না জানি গালিব জিন চলে আসে। আমাদের ভয়টাকে সত্যি করে সেখানে চলে আসে গালিব জিন ও তার অনুগত জিনেরা। ওরা এসে কোনো কথা না বলেই সবার উপর হামলা করে। ওদের হঠাৎ হামলায় পরীর মা বাবা সহ আমিও আমার মা সবাই আঘাত করে পড়ে যাই। আমরা আঘাত পেয়ে পড়ে যাওয়ায় পরীর বাবা ও তার সাথে আসা জিনেরা গালিব জিনের দলের সাথে যুদ্ধ করতে লাগলেন। কিন্তু এতে কোনো লাভ হলো না। গালিব জিন ও তার অনুগত জিনেরা পরীর বাবা ও তার সাথে আসা জিনদের মেরে আহত করলেন। সবাই আহত হয়ে পড়ে রইলেন মাটিতে। এদিকে তখন গালিব জিন আমার দিকে তাকিয়ে আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, "তোকে বারবার মানা করার পরও
তুই হাফসাকে বিয়ে করার সাহস কিভাবে দেখালি? আজকে তোর বিয়ের সব স্বাদ মিটে যাবে। কথাটা বলেই গালিব জিন আমাকে ধরে শূন্যে তুলে আছাড় মারতে যাবে। তখনই সেখানে অন্য একটা জিন আসে। আমরা সবাই জিনটাকে দেখেছি। সেই জিনটা আসায় গালিব ও তার অনুগত জিনেরা কোনো কথা না বলে সেখান থেকে দ্রুত পালিয়ে গেল। ওরা পালিয়ে যাবার পর সেই জিনটাকেও তখন বাতাসে মিশে গেল। উনি চলে যাবার পর হাফসাপুরীর বাবা আহত অবস্থায় বললেন, বাবা, আমরা তো অনেক অসুস্থ, তাছাড়া শুভ কাজের মধ্যে বাধা পড়ে গেছে। আজকে আর বিয়েটা হবে না। আমরা আমাদের চিকিৎসা করে সুস্থ হই, তারপর বিয়ে হবে। আমাদের ২-৩ দিন সময় দিন। হাফসার বাবার কথায় আমি বললাম, ঠিক আছে, আপনি এসব নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনার আগে সুস্থ হন, তারপর বিয়ে। আমার কথায় পরীর মা, বাবা, বোন ও হাফসা পরী চলে গেলেন। ওরা সবাই আহত। এদিকে আমি ও মা আমরাও আঘাত পেয়েছিলাম। আমি তো ছেলে মানুষ, আঘাত সহ্য করতে পারি। মা তো বৃদ্ধা। ওই জিনের আঘাতে মা অসুস্থ হয়ে পড়ে। মা অসুস্থ হওয়ায় আমি রাতের বেলায় বাজারের দিকে রওনা করলাম, কারণ মায়ের জন্য ওষুধ নিয়ে আসতে হবে। আমি কথা মতো বাজারে গিয়ে মায়ের জন্য ওষুধ নিয়ে বাড়ির দিকে আসার সময় সেই জিনটা আমার সামনে আসে। যে জিনটাকে দেখে গালিব জিন ও তার অনুসারী জিনেরা পালিয়ে গেল। আমি ওনাকে দেখে সালাম দিয়ে বললাম, আরে আপনি, আপনি সেই না যে কিছুক্ষণ আগে আমাদের বাড়িতে আসছিলেন? আপনাকে দেখে গালিব জিন পালিয়ে গেছে। আমাকে কি দয়া করে বলবেন, কে আপনি? আমার কথার জবাবে উনি বললেন, আমি কে সেটা জানা কি খুব দরকার? আমি একটা জিন। হ্যাঁ, জিন তো জানি, কিন্তু কোন জিন? আমার একটা সন্দেহ হয়। আমার বাড়িতে সে ছোট বাচ্চাটা আছে, তাওহিদ। আমার মনে হয় তাওহিদের বাবা আপনি। আমি কি ঠিক বললাম? আমার কথা শুনে উনি বললেন, না, তোমার কথা ভুল। আমি তাওহিদের বাবা না। আমি তোমার বন্ধু জিন। মানে? কি বলেন? আমার বন্ধু জিন মানে কি? আমি তো আপনাকে আগে কখনো দেখিনি, চিনিও না। তাহলে বন্ধু হলেন কিভাবে? আমার কথায় সে জিনটা বললেন, তোমার বাবার সাথে আমার ভালো পরিচয় ছিল। উনি তো এখন বেঁচে নেই। পরিচয় ছিল, উনি তো এখন বেঁচেই নেই। আমার কথা বলতো বেঁচে থাকলে হয়তো। তুমি আমাকে না চিনলেও আমি তোমাকেও তোমার মাকে চিনি। অদৃশ্যভাবে খোঁজ নেই। আমি তোমাকে বন্ধু মনে করি। তাই বললাম, তোমার বন্ধু। আজকে অনেক বিপদে পড়ছো। বন্ধুর বিপদে পাশে আসবো না তা কি হয়? তুমি এখন বাড়িতে যাও। আমি অন্য কোনো সময় আসবো তোমার কাছে। আর হ্যাঁ, আমার নাম আব্দুল্লাহ। কথাটা বলে উনি চলে গেলেন। উনি চলে যাবার পর আমি সেখানে আর দেরি না করে বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে মাকে বললাম, মা, নাও, এই ওষুধগুলো খেয়ে ঘুমাও। কথাটা বলে পানি নিয়ে গিয়েই মাকে দিলাম। আমার হাত থেকে পানি নিয়ে মা ওষুধ খেলেন। ওষুধ খাবার পর আমি মাকে বললাম, আচ্ছা মা, একটা কথা, গালিব জিন তখন আমাদের এখানে আসার পর একজন জিন আসছিল, তোমার মনে আছে? তুমি কি সেই জিনটাকে চেনো? উনি একটু আগে আমার কাছে আসছিল, এসে বলল আমার বাবার সাথে ওনার ভালো পরিচয় ছিল। ওনার নাম আব্দুল্লাহ। তুমি কি চেনো আব্দুল্লাহ জিনকে? আমার কথায় মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, না তো, এই নামে কাউকে চিনি না বাবা। ওনার সাথে তোর বাবার ভালো পরিচয় ছিল হয়তো, কিন্তু আমি তো চিনি না। মা অসুস্থ, তাই আমি আর কিছু জিজ্ঞেস না করে ওনাকে ঘুমাতে বললাম। আমার কথায় মাও তাহিদ ঘুমিয়ে পড়ে। তখন আমি ঘরে গিয়ে শুয়ে ভাবতে থাকি, আব্দুল্লাহ জিন কি আসলেই সত্যি বলছে, নাকি এখানে লুকিয়ে আছে কোনো রহস্য? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম আমি। আমি ঘুমানোর পর মধ্যরাতের দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় হাফসাপুরীর ডাকে। হাফসাপুরীর ডাকে ঘুম ভেঙে যাওয়ায় আমি বললাম, আরে হাফসা, তুমি তুমি অসুস্থ শরীর নিয়ে কেন আসছো? তোমার শরীর এখন কেমন? আমার কথার কোনো উত্তর না দিয়ে হাফসা বললেন, পরে বলছি, তুমি আমার সাথে আসো। গালিব জিনকে বন্দি করছি। তোমার সামনে ওর বিচার হবে। কথাটা বলে হাফসা বাইরের দিকে যেতে লাগলেন। আমিও ওর সাথে বাইরে চলে গেলাম। আমার বাড়ি থেকে একটু দূরে গিয়ে হাফসা দাঁড়িয়ে গেল। তখন আমি জিজ্ঞেস করলাম, হাফসা, কোথায় গালিব জিন? তখন ও বললেন, তোমার পিছনে দেখো। ওর কথায় পেছনে ঘুরে দেখলাম কিছু নেই। তখন আবার সামনে থেকে বলল, সামনে তাকাও। হাফসার কথায় সামনে তাকাতেই চমকে উঠলাম, কারণ আমার সামনে হাফসা না, গালিব জিন দাঁড়িয়ে। আমি গালিব জিনকে দেখে বুঝতে পারলাম এতক্ষণ হাফসাপুরীর রূপ নিয়ে ও আমাকে বাইরে নিয়ে আসছে। আমি বিষয়টা বুঝে রেগে গিয়ে বললাম, গালিব জিন, আপনি কেন মিছে মিছে আমার পিছনে পড়ে আছেন? হাফসাপুরী আপনাকে না, আমাকে ভালোবাসে। ও আপনাকে বিয়ে করতে চায় না। আপনি এটা জানার পরও কেন জোরাজুরি করছেন? কেন আমাদের পিছনে পড়ে আছেন? আপনি বুঝার চেষ্টা করুন। হাফসা শুধু আমার, ওর বিয়ে আমার সাথেই হবে। আর যদি তুই বেঁচে না থাকিস তাহলে? তাহলে তো হাফসাপুরি আমার হবে, তাই না? কথাটা বলে গালিব জিন ভয়ঙ্করভাবে হাসতে হাসতে বললেন, এখনই তোকে মেরে ফেলবো। তোর মৃত্যু এখনই হবে।
গালিব জিনের কথায় আমি সেখান থেকে পালাতে যাব, তখনই গালিব আমাকে ধরে ফেলে। গালিব আমাকে ধরার পর কোনো ক্ষতি করার আগে সেখানে চলে আসে আবদুল্লাহ জিন ও হাফসা পরী। আবদুল্লাহ জিন আশায় গালিব আমাকে ছেড়ে দিয়ে পালাতে যাবে। এমন অবস্থায় এক মুহূর্তে আবদুল্লাহ জিন গালিব জিনকে ধরে ফেললেন। ওকে ধরার পর গালিব বলতে লাগলেন, ছাড় আমাকে, যেতে দে, আমাকে কিছু করলে তোকে আমার ভাই ও বাবা ছাড়বে না, যেতে দে বলছি। কিন্তু আবদুল্লাহ জিন গালিবের কোনো কথা না শুনে ওকে আঘাত করতে করতে আমার সামনেই মেরে ফেললেন। গালিব জিনকে মেরে ফেলার পর আবদুল্লাহ জিন বললেন, যাও, বাড়িতে চলে যাও, তোমার কোনো ভয় নেই। কথাটা বলে আবদুল্লাহ জিন চলে গেলেন। ও চলে যাবার পর হাফসা আমার কাছে এসে বললেন, চলো, বাড়ির দিকে চলো। হাফসার কথায় বাড়ির দিকে হাঁটতে লাগলাম। তখন হাফসা বলল, নাহিদ, উনি সেই জিনটা না যে তোমার আমার বিয়ের সময় বাঁচিয়েছিল গালিব জিনের হাত থেকে? কে উনি? ওনাকে দেখে তো অনেক শক্তিশালী জিন মনে হলো। পরীর কথার জবাবে ওকে বললাম, আমি সঠিক ওনাকে চিনি না। উনি বলে ওনার নাম আব্দুল্লাহ। ওনার সাথে আমার বাবার ভালো পরিচয় ছিল। আমার কথায় তখন হাফসা বলল, ও হতে পারে, তোমার বাবা তো কবিরাজ ছিলেন। ওর কথায় আমি বললাম, তোমার মা বাবা, বোনও, তোমার শরীর এখন কেমন? এখন আলহামদুলিল্লাহ ভালো। আমরা হেকিম জিনের কাছে গিয়ে চিকিৎসা নিয়েছি। আল্লাহ চাইলে ২-১ দিনের মধ্যে আমরা সবাই সুস্থ হব। ওর কথায় আমি বললাম, তাহলে তো ভালো। তোমরা সুস্থ হলে তোমার আমার বিয়ে হবে। এখন তোমার আমার মাঝে আর কোনো বাধা থাকবে না। কারণ গালিব জিন তো নেই, ওকে তো মেরে ফেলল। আমার কথায় পরী চিন্তিত হয়ে বললেন, বাধা নেই বললে কি হয়? এখন তো আমার ভয় আরো বেড়ে গেল। গালিব জিনকে মেরে ফেলায় ওর বাবা ও ভাই যদি রেগে প্রতিশোধ নিতে আসে, তাহলে অবস্থা খারাপ হবে। আমার যা মনে হয়, গালিবের বাবা ও ভাই আসবে। কারণ ওদের সমাজের সব জিন খারাপ। ওরা ওদের মতো চলে, কারো কথা শোনে না, আমাদের জিন সর্দারের আদেশ মানে না। তা যাই হোক, বাড়িতে চলে আসছো, ঘরে গিয়ে ঘুমাও। আজকে রাতে কোথাও যেও না, আমি কালকে আসবো তোমার কাছে। হাফসার কথায় আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। সেই রাতে আর কোনো সমস্যা হয়নি। পরের দিন দিনের বেলা বিকেলে মা আমাকে বললেন, বাবা নাহিদ, আমার একটু তোর খালার বাড়িতে যেতে হবে। তোর খালি নাকি অসুস্থ। তোর খালু নাকি অসুস্থ। এখন আমি না গেলে আবার বলছে অসুস্থ, বোনটাও দেখতেও আসলো না। আমার মায়ের কথার জবাবে আমি বললাম, কি বলো? তুমি যাবা মানে তুমি নিজেই তো অসুস্থ। না, না, তোমার যাওয়া লাগবে না। তোমার যাওয়া যাবে না। এই শরীর নিয়ে তুমি যেতে পারবে না। তুমি বাড়িতে থাকো। আমি গিয়ে খালাকে দেখে আসি। আমার কথায় মা বললেন, তুই যাবি? ওকে, যা। তাহলে এখনই বেরিয়ে পড়। রাত হবার আগে না হয় চলে আসিস। জানিস তো, এমন সময় রাতে বাহিরে থাকা ঠিক হবে না। মায়ের কথায় রাজি হয়ে বললাম, ঠিক আছে মা, তাই হবে। তুমি কোনো চিন্তা করো না। রাত হলেও সমস্যা নেই। হাফসা পরেই আমার সাথে থাকবে। কথাটা বলে রেডি হয়ে চলে গেলাম খালার বাড়িতে। সেখানে গিয়ে খালাকে দেখলাম। উনি অসুস্থ। খালাকে দেখে কথাবার্তা বলে খাবার খেতে রাত হয়ে গেল। রাত হওয়ায় আমি বুঝতে পারলাম এখন একা যাওয়া ঠিক হবে না। হাফসাকে ডাকতে হবে। এই বলে আমি হাফসাপুরীকে স্মরণ করলাম। আমার স্মরণে হাফসাপুরী কিছুক্ষণের মধ্যে সেখানে আসলেন। হাফসা এসে আমাকে অদৃশ্যভাবে দেখা দিয়ে ইশারা করে বললেন, এখন বের হও। পরীর ইশারা পেয়ে আমি খালাকে বললাম, খালা, আমি আজকে আসি। তোমার মতো মাও অসুস্থ। মা একটু সুস্থ হলে তোমার কাছে পাঠিয়ে দিব। তুমি ওষুধগুলো নিয়ম মতো খাবে, কেমন? কথাটা বলে আমি বাড়ির দিকে রওনা করলাম। পরী আমার সাথে সাথে আসছে। দুজনে বাড়ির দিকে যাচ্ছি। তখন পরী বলল, তোমার খালা অসুস্থ বুঝি? হ্যাঁ, অসুস্থ। তাই তো ওনাকে দেখতে আসলাম। তা তোমার কি অবস্থা? শরীর কেমন তোমার? আমার কথার জবাবে ও বলল, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। বাবা বলল কালকে তোমাদের বাড়িতে আসবে কথা বলতে। আমরা মোটামুটি সুস্থ। ২-১ দিনের মধ্যে তোমার আমার বিয়েটা হয়ে যাবে। ওর কথায় আমি কিছু বলতে যাব, এমন একটা সময় পরি বলল, নাহিদ সরে যাও। সরে যাও কথাটা বলতে না বলতে কয়েকটা জিনিসে আমাকেও আফসাপুরীকে আঘাত করে ফেলে দিল। আমি কিছু বুঝে ওঠার আগে সেই জিনগুলো এসে আমার বুকে আঘাত করে। আমার বুকে আঘাত করার সাথে সাথে আমি ছিটকে গিয়ে ১০-১৫ হাত দূরে গিয়ে পড়ি। আমার মুখ দিয়ে রক্ত আসে। আমি মাটিতে ছিটকে পড়ার পরে শুধু একটা কথাই শুনি, আমাদের পরিবারের ছেলে গালিব তোর কারণে মারা গেছে। আমরা তোকে ছাড়ব না। এরকম কথা শুনে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে থাকায় সেই রাস্তা দিয়ে দুজন লোক বাজার থেকে ফেরার সময় আমাকে দেখেন আর ধরাধরি করে হাসপাতালে নিয়ে যান। ওরা আমাকে হাসপাতালে নিয়ে যাবার পর আমার মাকেও খবর দেন। আমি হাসপাতালে শুনে মা অসুস্থ অবস্থায় রাতের বেলা আমার কাছে যান। আমি জ্ঞান হারানো অবস্থায় আমাকে হাসপাতালে নিয়ে যাবার পর সেখানকার ডাক্তার আমাকে দেখে মাকে বলেন, আপনার ছেলের অবস্থা খুবই খারাপ।
ওর বুকের কয়েকটা হাড় ভেঙে গেছে। শুধু তাই নয়, ও মাথায়ও অনেকটা আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়েছে। আপনার ছেলের চিকিৎসা আমরা করতে পারবো। এর জন্য অনেক টাকা লাগবে, কম করে হলেও ৩-৪ লাখ। ডাক্তারের কথায় মা কান্না করতে করতে বলে, এত টাকা? আমার কাছে তো এত টাকা নেই। ডাক্তার সাহেব, দয়া করুন, আমার ছেলেটাকে বাঁচান। আমি যতদূর পারি দিব। কিন্তু ডাক্তার তো টাকার জোগাড় করানো ছাড়া জমা করানো ছাড়া চিকিৎসাই করবে না। এখন এমন অবস্থায় মায়ের কাছে আসে চেয়ারম্যান সাহেবের মেয়ে ঝিনুক। ঝিনুক এসে মাকে বলে, আরে আন্টি, আপনি হাসপাতালে? আমার চাচাতো বোনের বাচ্চা হয়েছে এই হাসপাতালে, আমি ওকে দেখতে আসলাম। হঠাৎ আপনার দিকে চোখ পড়ল। আপনি কান্না করছেন কেন? ঝিনুকের কথায় মা কান্না করতে করতে সব ঘটনা খুলে বলে। সব শুনে ঝিনুক এক দৌড়ে আমার কাছে যায়। আর আমার ওরকম অবস্থা দেখে, আমার অবস্থা খারাপ দেখেই ঝিনুক মাকে বলে, আন্টি আপনি কাঁদবেন না, আমি নাহিদের অপারেশনের সব ব্যবস্থা করছি। কথাটা বলেই ঝিনুক ডাক্তারের কাছে গেলেন আর ডাক্তারকে টাকা দিয়ে অপারেশন করতে বললেন। টাকা পেয়ে ডাক্তার আমার অপারেশন করলেন। আল্লাহর রহমতে আমার অপারেশন ভালোই ভালোই হলো। আমার অপারেশন শেষে আমি ওই হাসপাতালেই থাকি আর ৪-৫ দিন, কারণ আমার জ্ঞান ফিরছিল ৪-৫ দিন পর। আমার জ্ঞান ফেরায় মা অনেক খুশি হন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আমার জ্ঞান ফেরানোর পর আমি মাকে জিজ্ঞেস করি, আমি কোথায়? আমার কথায় মা সব ঘটনা আমাকে খুলে বলে। সব শুনে আমি ঝিনুকের দিকে তাকিয়ে বলি, ঝিনুক, তুমি আমার জন্য এত টাকা দিলা, তুমি চিন্তা করো না, আমি আস্তে আস্তে তোমার টাকা শোধ করে দিব। তোমার এখন উপকার কখনো ভুলবো না আমি, তোমার এমন উপকার কখনো ভুলবো না। আমার কথায় তখন ঝিনুক বললেন, নাহিদ, ভয় পেও না, তোমাকে টাকা দিয়ে অপারেশন করিয়েছি বলে মনে করো না এর বিনিময়ে তোমাকে বিয়ে করতে যাব। আমি তোমাকে পছন্দ করি, তোমাকে হয়তো বিয়ে করতে পারবো না, তাই বলে আমার চোখের সামনে তোমাকে মারা যেতে দেখতে পারবো না আমি। তুমি সুস্থ হয়েছ, আল্লাহর কাছে এটাই শুকরিয়া। আমাকে টাকা ফিরিয়ে দিতে হবে না। ঝিনুকের এমন কথায় চোখের কোণে পানি চলে আসলো। আসলে ঝিনুক অনেক ভালো মেয়ে। হাফসাপুরি আমার জীবনে আগে না আসলে হয়তো ঝিনুক আমার জীবন সঙ্গী হতো। ঝিনুকের এমন কথায় মা বললেন, আসলে মা, তুমি অনেক ভালো, তোমার এই উপকার কখনো ভুলবো না। তোমার জন্য মন থেকে দোয়া করব সব সময়। মায়ের এমন কথায় ঝিনুক বললেন, আমার জন্য দোয়া করবেন। আমি ডাক্তারের সাথে কথা বলে দেখি ওরা নাহিদকে বাড়িতে নিয়ে যেতে বলে কিনা। কথাটা বলে ঝিনুক ডাক্তারের সাথে কথা বললেন। তখন ডাক্তার আমাকে দেখে বললেন, ও তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ। আপনারা চাইলে ওকে বাড়িতে নিয়ে যেতে পারেন। ডাক্তারের কথায় আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর ঝিনুক আমাকে ওষুধগুলো নিয়ম মতো খেতে বলেই চলে গেলেন। ও চলে যাওয়ার পর সেদিন রাতে হাফসা পরেই আমার কাছে আসেন। হাফসা আমার কাছে এসে আমার পাশে বসে বলেন, কেমন আছো? ওর কথার জবাবে আমি বললাম, আমি এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। তুমি কেমন আছো? তুমি কি এতদিন আমার সাথে হাসপাতালে ছিলা? আমি তো জ্ঞান হারানো অবস্থায় ছিলাম। জানি না তুমি ছিলা কিনা। আমার কথায় হাফসা বললেন, না নাহিদ, আমি তোমার কাছে ছিলাম না। সেদিন গালিব জিনের ভাই ও বাবা মিলে তোমাকে শুধু আঘাত করেনি, আঘাত করেছে আমাকেও। আমি এমনিতেও অসুস্থ ছিলাম। তার উপর ওদের আঘাত সহ্য করতে না পেরে ওদের আঘাত সহ্য করতেও পারিনি। তোমার মতো আমিও অনেক অসুস্থ। হাফসার কথায় ওকে বললাম, ওহ তাই? তাহলে অসুস্থ শরীর নিয়ে আসছো কেন? আগে তো সুস্থ হও। তখন পরী বললেন, আমি একা আসিনি, মা বাবা আসছে। পরীর কথায় আমি শোয়া থেকে উঠে বসলাম। তখন বাইরে থেকে পরীর মা বাবা আসলেন। ওরা আসায় আমি সালাম দিলাম। আমার সালামের উত্তর দিয়ে ওরা বললেন, কেমন আছো বাবা? এখন কেমন লাগছে? ওদের কথায় আমি বললাম, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? তখন ওরা বলল, ওরাও ভালো আছে। তখন মা ওদের বললেন, ভাই সাহেব, নাহিদ ও হাফসার বিয়ে তো ২-১ দিন পর দিতে চেয়েছিলাম। তার আগে তো ওরা অসুস্থ হলো। এখন ওরা সুস্থ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মায়ের কথায় পরীর বাবা বললেন, হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে। আগে ওরা অসুস্থ থেকে সুস্থ হোক। ওদের উপর হঠাৎ আক্রমণ হবে, ওরা বুঝতে পারেনি। আমি আমাদের জিন সর্দারের কাছে ওদের নামে বিচার দেব ভাবছি। পরীর বাবার কথা শেষ হতে হঠাৎ বাইরে কেমন ঝড় বাতাস শুরু হলো। হঠাৎ করে এমন হওয়ায় পরীর বাবা বললেন, তোমরা দাঁড়াও, আমি দেখছি। কথাটা বলে উনি কয়েক সেকেন্ডের জন্য বাইরে গিয়ে আবার ঘরে আসলেন। ঘরে এসে ভয়ে ভয়ে বললেন, সর্বনাশ, বাইরে তো গালিব জিনের ভাই ওর বাবাও অনেক জিন দাঁড়িয়ে আছে, ওরা আমাদের ক্ষতি করতে আসছে। শোনো, তোমরা ভয় পাবে না, কেউ আর ভয়ে দৌড়াদৌড়ি করবে না, সবাই আমার সাথে বাইরে আসো। পরীর বাবার কথায় আমরা সবাই উঠে বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখি ওরা দল হয়ে দাঁড়িয়ে আছে। ওদের এমন অবস্থা দেখে পরীর বাবা গালিব জিনের বাবাকে বললেন, আপনারা কি চান? আপনারা আমার মেয়েও আমার হবু জামাই নাহিদের উপর আক্রমণ করছেন। ওরা মৃত্যুর কোল থেকে ফিরে আসছে, আবার কেন আসছেন? পরীর বাবার কথায় গালিব জিনের বাবা বললেন,
ছেলে হত্যার প্রতিশোধ নিতে। আমার ছেলে ওদের কারণে মারা গেছে। আমরা তোমাদের আহত করে শান্ত হইনি। তোমাদের সবাইকে মেরে ফেলবো এখন। কথাটা বলে ওদের সাথে আসা সকল জিনেরা আমাদের ঘিরে ধরলেন। এই বুঝে আমাদের সবার উপর আক্রমণ করবে। আমাদের অনেক বিপদ দেখে পরীর বাবা আবারও বললেন, দেখুন, যা হবার হয়েছে। এখান থেকে চলে যান। আমাদের সবাইকে মাফ করে দিন। কিন্তু পরীর বাবার কথা না শুনে গালিব জিনের বাবা, ভাই ও বাকি জিনেরা এগিয়ে আসতে লাগলেন আমাদের দিকে। ঠিক তখনই সেখানে একটা আলোর ঝলকানি এসে পড়ল। আলোর ঝলকানি থেকে বের হলো আব্দুল্লাহ জিনের সাথে আরো অনেক জিন। সবার সাদা জুব্বা পরা। ওই জিনদের দেখে গালিব জিনের বাবা বললেন, আপনারা আপনারা মনে হয় আমাদের জিন সর্দারের লোক। আপনারা আমাদের মাঝে কেন আসছেন? গালিব জিনের বাবার কথায় আব্দুল্লাহ জিন বললেন, বিচার করতে আসছি। আজ অনেক বড় বিচার হবে। কথাটা বলে আব্দুল্লাহ জিন হাত দিয়ে ইশারা করার সাথে সাথে গালিব জিনের ভাই বাবাও তাদের সাথে আসা সকল জিনকে ধরে ফেলল। সবাইকে ধরার পর আব্দুল্লাহ জিন আদেশ দিলেন ওদের বেঁধে চাবুকের আঘাত করতে। ওনার কথায় জিনেরা সেটাই করতে লাগলেন। একের পর এক চাবুকের আঘাত করতে লাগলেন গালিব জিনের বাবা, ভাইও তাদের জিনদের। আঘাত পেয়ে চিৎকার করে ওরা বলতে লাগলেন, আমাদের আঘাত করছেন কেন? আমরা কি দোষ করেছি? আমাদের ছেড়ে দিন। কিন্তু ওদের কথা না শুনে আঘাত করতে করতে ওদের আধমরা করে ফেললেন। এদিকে তখন ঘোড়ার গাড়িতে টকবক টকবক করতে করতে কেউ একজন আসলেন ওখানে। ঘোড়াটা ঘোড়ার গাড়িটা আসার পর সেখান থেকে সুন্দর ও বয়স্ক একজন নামলেন যখন, তখন উনি নামায় ওনাকে দেখে সবাই মাথা নিচু করে সম্মান জানালেন। এমনকি হাফসাপুরীর মা বাবাও হাফসাপুরী নিজে ওনাকে সম্মান জানালেন। এই দৃশ্য দেখে আমি তাওহিদকে কোলে নিয়ে হাফসাপুরীকে ফিসফিস করে জিজ্ঞেস করলাম, উনি কে? তখন হাফসাপুরী আমাকে বললেন, উনি আমাদের জিনদের সর্দার। এখন কথা হলো না, চুপ করে থাকো, একদম চুপ করে থাকো। তখন হাফসাপুরী এই কথাটা বলার পর পরীর কথায় আমি চুপ করে রইলাম। তখন সেই জিন সর্দার হেঁটে হেঁটে আমার মায়ের কাছে আসলেন আর মায়ের সাথে কথা বলতে লাগলেন। কি কথা বলছেন কেউ শুনছে না, ওরা আলাদাভাবে কথা বলছেন। কথা বলা শেষে সেই জিন সর্দার চলে গেলেন। উনি চলে যাবার পর আব্দুল্লাহ জিন সহ বাকি সকল জিনেরা আমার কাছে আসলেন। আমাকে মাথা নিচু করে সম্মান জানালেন। ওরা সবাই সম্মান জানিয়ে গালিব জিনের বাবা, ভাই ও বাকি জিনদের ছেড়ে দিয়ে চলে গেলেন সবাই। ওরা চলে যাওয়ায় গালিব জিনের বাবা, ভাই বাকিরা ওরাও ভয়ে পালিয়ে গেলেন। সবাই চলে যাবার পর আমি অবাক হয়ে তাওহিদের দিকে তাকালাম। তাওহিদ আমার কোলে, তাই সকল জিনেরা আমার কাছে এসে মাথা নত করল কেন? জিন সর্দার আবার মায়ের সাথে কি কথা বলল? তাহলে কি মা জিন সর্দারকে চেনে? এসব কিছু ভাবছি তখন মা বললেন, চলো সবাই ঘরে চলো। মায়ের কথায় আমরা সবাই আবার ঘরে গেলাম। পরীর মা, বাবা, পরী ওরা তখনও ছিল আমাদের সাথে। আমরা সবাই ঘরে যাবার পর আমি মাকে বললাম, মা, এটা আমি কি দেখলাম? জিন সর্দার তোমার সাথে কি কথা বলল? উনি তোমাকে কিভাবে চেনে? তোমরা কি কথা বললা? আর সকল জিনেরা তাওহিদের কাছে এসে মাথা নিচু করে সম্মান জানালো কেন? মা, তুমি সব জানো, আমাদের সব খুলে বলো। তোমাকে আজ সব বলতে হবে। তাওহিদ আসলে কি তুমি জানতে না তাওহিদ জিনের সন্তান? আমার কথায় মা বললেন, বাবা নাহিদ, আমাকে জোর করতে হবে না। আমি আজকে সব বলবো। আমি জানি আমার কথাটা শুনে তুই কেন হাফসাপুরী ওর মা-বাবা কেউ কাউকে তখন আর বিশ্বাস করবি না। বিশেষ করে তুই বিশ্বাস করবি না। মায়ের এমন কথায় আমি চিন্তিত হয়ে বললাম, কি এমন কথা মা বলো? তখন মা বললেন, নাহিদ, তুই যা ধারণা করছিস সেটা ঠিক। এই ছোট বাচ্চারা তাওহিদ, ও আসলে মানুষ না, ও জিনের সন্তান। কিন্তু সবথেকে অবাক করা কথা হলো তুই নিজেও মানুষ না। তুই তুই জিনের সন্তান। কি? মা, বলছো কি? মাথা খারাপ হয়েছে নাকি তোমার? তখন মা বললেন, না বাবা, এটাই সত্যি। তুই কোনো মানুষ না। তুই তুই নিজেই জিনের সন্তান। আর যে সে জিন না, জিন সর্দারের ছেলে তুই। আর এই তাওহিদও তোর আপন ছোট ভাই। মায়ের এমন কথায় আমি পাথরের মতো হয়ে দাঁড়িয়ে রইলাম। তখন মা বললেন, তখন সকল জিনেরা তাওহিদকে মাথা নিচু করে সম্মান করেনি, তোকে দেখে সম্মান করেছে। আর আব্দুল্লাহ জিন তোর বাবার পরিচিত কোনো জিন না। আব্দুল্লাহ তোদের রাজ্যের সেনা জিন। ও তোকে পাহারা দিতে তোর কাছে আসছে। মায়ের কথায় আমি তো অবাক হয়েছি। হাফসাপুরী, ওর মা বাবা সবাই অবাক হয়ে মাকে বললেন, না না, এটা হতে পারে না। নাহিদ জিন হলে আমরা বুঝতে পারি না কেন? ও জিন হলে তো আমরা শুরুতেই বুঝতাম। তখন মা বললেন, হ্যাঁ, আপনারা বুঝতে পারবেন না ও জিন, কারণ ওর মাঝে মায়াজাল সৃষ্টি করে রাখা হয়েছে, যে কারণে জিন পুরীরা জানে না ও একটা জিন। মায়ের কথায় আমি বললাম, আমি জিন হলে ছোট থেকে তোমার কাছে কেন? কেন এত কাহিনী? কাহিনী হচ্ছে কেন, সব খুলে বলো। আমার কথায় মা বললেন, ঠিক আছে, আমি সব খুলে বলছি। কথাটা বলে মা বলতে শুরু করে। মা বলে, ঘটনা আজ থেকে অনেক বছর আগে। আমার স্বামী মানে তুই, যাকে বাবা বলে জানিস,
তোর বাবা ছিলেন একজন কবিরাজ। উনি বিভিন্ন জায়গায় যেতেন কবিরাজি করতে। উনার অনেক বৃদ্ধ জানা ছিল একদম। তবে একটা কথা কি জানিস? উনি কখনো কারো কোনো ক্ষতি করেনি। টাকার লোভে কালো জাদুর আশ্রয় নেয়নি। উনার অনেক বিদ্যা জানা ছিল তো, কিন্তু কারোর থেকেই কোনো আশ্রয় নেয়নি সুযোগ সুবিধার টাকা পয়সার। একদিন তোর বাবা রাত করে বাড়িতে ফেরার পথে উনার সামনে একজন মহিলা জিন মানে পরী বলে থাকে। একজন পরীর সামনে আসায় তোর বাবা বলেন, "কে? কে আপনি? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একটা পরী। আপনি আমার কাছে কি চান?" তখন সেই পরীটা তোর বাবাকে, "আমি খোঁজ নিয়ে দেখেছি আপনি একজন ভালো কবিরাজ। আমাকে একটু সাহায্য করবেন?" পরীটার কথায় তোর বাবা বলেন, "কি সাহায্য? আপনি পরী হয়ে আমার কাছে কি সাহায্য চাইছেন বলুন?" তখন সেই পরী বলে, "আমার স্বামীকে একজন খারাপ দুষ্টু তান্ত্রিক বন্দী করেছে। আমার স্বামীকে সেই তান্ত্রিক বন্দী করে তার কাজ করাতে চেয়েছিল। কিন্তু আমার স্বামী রাজি না হওয়ায় ওকে বন্দী করে মাটির নিচে পুঁতে রাখছে। আপনি তো জানেন বন্দি জিনকে কোনো জিন মুক্ত করতে পারে না কোনো মানুষ ছাড়া। আপনি দয়া করে আমার স্বামীকে মুক্ত করুন।" সেই পরীর অনুরোধে তোর বাবা রাজি হন। আর সে জিনটাকে মুক্ত করে দেন। সেই জিনটা মুক্ত হবার পর তোর বাবাকে অনেক ধন্যবাদ দেন। তোর বাবার উপর খুশি হয়। অনেক ধন সম্পদ তোর বাবাকে দিতে চায়। কিন্তু তোর বাবা উপকারের বিনিময়ে ওসব কিছু নিতে চান না। তোর বাবার ব্যবহারে সেই জিনটা খুশি হন। তারপরে ওদের মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্ব হয়। ওই যে জিনটা ও পরীটার কথা বললাম, ওরাই তোর আসল বাবা-মা। ওদের বন্ধুত্ব হওয়ায় ওরা আমার বাড়িতে আসতো। ওদের সাথে তুইও আসতি। তোরা আসায় আমরাও মাঝে মধ্যে জিন রাজ্যে যেতাম। ওদের দুজনের এতটাই বন্ধুত্ব হয় যে ওরা প্রায় সবসময় আমাদের বাড়িতে থাকতো। শুধু ওরা না, তুইও আমাদের সাথে থাকতি। নাহিদ, তুই তো ছোট ছিলি, তেমন বুঝতি না। তুই আমাদের বাড়িতে আসার পর জিন রাজ্যে যেতে চাইতি না। আমাকে মামা বলতি। আমাদের এখানে থাকতে পছন্দ করতি। আল্লাহ আমাদের কোনো সন্তান দেয়নি। তোকে পেয়ে ছেলের অভাব ভুলে গিয়েছিলাম তখন। আমি তোকে ছেলের মতো আদর করতাম, খাওয়াতাম। এভাবে কয়েক মাস চলে যাবার পর তোর কবিরাজ বাবা মারা যান। মানে আমার স্বামী। তোর বাবা মারা যাবার পর আমি অনেক ভেঙে পড়ি। তখন তোর জিন মা-বাবা আমাকে বলে, "বোন এখন কি করব? ভাই তো মারা গেল। তুমি চিন্তা করো না। আমরা সবসময় তোমার কাছে আসবো, খোঁজ নিব।" তোর জিন মা-বাবার কথা শুনে আমি ওদের বলি, "ভাই, আপনার কাছে একটা জিনিস চাইবো। পাবো কিনা জানি না। তবে আপনার কাছে অনুরোধ করব। আমার কথায় তোর জিন মা-বাবা আমাকে বললেন, 'বলুন আপনার কি চাই?' তখন আমি তোকে চেয়ে বসি। আমি ওদের বলি, "আমার তো কোনো ছেলে-মেয়ে নেই। আমার স্বামীও মারা গেল। আপনাদের ছেলে নাহিদও আমার কাছে সবসময় থাকতে চায়। জিনরাজ্যে যেতে চায় না। আপনারা ওকে আমার কাছে রেখে যান। আমি ওকে আমার ছেলে হিসেবে বড় করব। আপনারা এটা ভাববেন না। ওকে চিরজীবনের জন্য নিব। আমি যতদিন বেঁচে থাকি ততদিনও আমার ছেলে হয়ে থাকবে। আমি মারা গেলে তখন আপনারা ওকে আপনাদের জিনরাজ্যে নিয়ে যাবেন।" আমার কথায় তোর মা-বাবা অনেক চিন্তা করে বলেন, "ঠিক আছে। আপনারা আমাদের অনেক বড় উপকার করেছেন। আমরা আমাদের ছেলে নাহিদকে আপনার কাছে রেখে যাব। ওকে আপনি আপনার ছেলের মতো করে মানুষ করবেন। আমরা সরাসরি কখনো ওর সামনে আসব না। তবে অদৃশ্যভাবে ওর খোঁজ নিব। আর আমি ওর মাঝে মায়াজাল সৃষ্টি করে দিয়ে যাব। যার ফলে কোনো জিনপরি কখনো বুঝতে পারবে না ও আসলে একটা জিন। আজকের পর সে জানবেও মানুষ।" কথাটা বলে তোর মা-বাবা আমার কাছে তোকে রেখে যায়। বাবা নাহিদ, এই হলো আসল ঘটনা। আমি তোকে এসব কথা এখন বলতাম না। কিন্তু গালিব জিনের ভাই, বাবা ওরা তোর উপর বারবার আক্রমণ করার ফলে আমি তোকে এসব বলতে বাধ্য হলাম। তুই সত্যি জিনের সন্তান। তুই জিনের সন্তান এটা জানি বলে হাফসা পরীর সাথে তোর সম্পর্ক বিয়ে মেনে নিয়েছি। তুই মানুষ হলে কখনো মানতাম না। চেয়ারম্যানের মেয়ে ঝিনুকের সাথেই বিয়ে দিতাম। আরেকটা কথা, তুই পুকুর পাড়ে থেকে এই ছোট বাচ্চাটা তাহিদকে যখন আমাদের বাড়িতে নিয়ে আসলি, তখন কিন্তু আমি জানতাম না তাহিদ একটা জিন। এটা আমি কিছুদিন আগে জেনেছি। পরে এটাও জেনেছি তাহিদ তোর আপন ছোট ভাই। তাহিদ নাকি তোকে দেখতে চেয়েছিল। তোর কাছে আসতে চেয়েছিল। তাই জেনেরা তাহিদকে পুকুর পাড়ে তোর কাছে রেখে গেছে। যেন তুই ওকে বাড়িতে গিয়ে নিয়ে আসতে পারিস। মায়ের কথায় আমার চোখে পানি চলে আসছে। উনি আমার জন্মদাতা না হলেও কোনো জন্মদাতা মায়ের থেকে কম আদর রাখেনি। আমি মাকে জড়িয়ে ধরে কান্না করলাম। তখন তাহিদ আমার কাছে আসলো। ওকে কোলে নিয়ে বললাম, "তাহিদ, ভাই, তুমি আমার কাছে আসছো আমাকে দেখতে?" আমার কথা তাওহিদ এতদিন চুপ থাকলেও আজকে মিষ্টি কণ্ঠে বললেন, "হ্যাঁ ভাইয়া, আমি জানি তুমি আমার ভাই। তোমাকে দেখতে আব্বা হুজুরকে বলেছি। তারপর উনি তোমার কাছে আমাকে রেখে গেছে।" তাওহিদের কথায় ওকে বুকে জড়িয়ে নিলাম। এদিকে তখন হাফসাপুরীর বাবা বললেন, "সব ঘটনা শুনলাম।
সব ঘটনা শুনে কি বলবো বুঝতে পারছি না। যাকে এতদিন মানুষ ভাবতাম সেই আমাদের জিন রাজ্যের জিন সর্দারের ছেলে। আমার মেয়ে ও নাহিদের বিয়ে তো হওয়া কথা ছিল। বিয়ে ভেঙে না গেলে তো এতদিনে বিয়েটা হতো। এখন কি হবে? এখন কি নাহিদের সাথে হাফসার বিয়ে হবে? বা নাহিদের বাবা জিন সর্দার কি মানবে? পরীর বাবার কথায় মা বললেন, ভাই সাহেব, আমরা মানুষ। এটা জানার পরও আপনারা বিয়ের জন্য রাজি হয়েছিলেন। কোনো বাধা দেননি। আপনার এমন ব্যবহারে আমি খুশি। আমি নাহিদের জন্মদাতা মা না ঠিকই, কিন্তু পালিত মা। ওর পালিত মা হয়ে বলছি, যত যাই হোক নাহিদের বিয়ে হাফসা পরীর সাথেই হবে। আমি নাহিদের বাবা জিন সর্দারের সাথে কথা বলবো। মায়ের কথায় পরীর মা বাবা বললেন, ঠিক আছে তাই করেন। আমরা তাহলে এখন চলে যাচ্ছি। আপনি সর্দারের সাথে কথা বলে আমাকে জানাবেন, কেমন? কথাটা বলে ওরা সবাই চলে গেল। ওরা যাবার পর আমি মাকে বললাম, আচ্ছা মা, তখন জিন সর্দার মানে আমার জিন বাবা উনি তোমাকে কি বলল? ওরা তো চলে গেছে। হাফসার বাবা কি বলল শুনলে না? হাফসাও আমার বিয়ের কথা বলতেই বলল, তুমি জিন বাবাকে ডাকো আর আমাদের বিয়ের কথা বলো। আমার কথায় মা বললেন, আজকে না, ওরা কালকে তোকে দেখতে আসবে। তোর যে জন্মদাতা, না মানে পরিমা, উনি একটু অসুস্থ ছিল, তাই আজকে আসেনি। তোর বাবা একা আসছে। কাল তোর মা বাবা সবাই আসবে তোকে দেখতে, তখন কথা বলবে। মায়ের কথায় আমি আর কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন দিনের বেলা হাফসা পড়ি আমার কাছে আসলেন। এসে বললেন, বাহিরে চলো, তোমার সাথে কথা বলবো। হাফসার কথায় আমি বাহিরে একাকী কোথায় গেলে হাফসা আমার পাশে বসে বললেন, কেমন আছো জিন সর্দারের ছেলে নাহিদ জিন? মানে কি? তুমি আমাকে এভাবে বলছো কেন? আমি কি জিন নাকি? জিন না তো কি মানুষ? এতদিন মানুষের মতো ছিলা। আসলে তুমি জিন। জিনকে জিন বললে দোষ বুঝি? হাফসার কথায় ওকে বললাম, দুষ্টামি না। দুষ্টামি না করলে কি বলতে ডাকলা সেটা বলো শুনি। আমার কথার জবাবে হাফসা বললেন, তোমার মা কি তোমার জিন বাবার সাথে কথা বলছে? আমাদের কথা বলছে কি ওনাকে? হাফসার কথায় তখন আমি বললাম, না বলেনি। তবে আজকে রাতে আমার জিন মা-বাবা নাকি আসবে আমার সাথে দেখা করতে। তখন তুমি ওখানে থাকবা, কেমন? আমার কথায় হাফসা বললেন, না, না, আমার ভয় করছে। জিন সর্দারের সামনে আমি থাকতে পারবো না। উনি যদি তোমার আর আমাকে মেনে না নিয়ে নেয়, তখন কি হবে? তোমাকে আমাকে যদি মেনে না নেয়, আমি তোমাকে ছাড়তে পারবো না। হাফসার কথায় আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, মেনে নিবে, অবশ্যই মেনে নিবে। মা বলছে জিন বাবাকে রাজি করাবে। এছাড়াও আমি বাবাকে বলবো তোমার কথা। এ নিয়ে তুমি চিন্তা করো না। আমার কথায় পরি বলল, ঠিক আছে, আমি রাতে তোমার বাড়িতে থাকবো। এখন আসি তাহলে। কথাটা বলে চলে গেলেন হাফসা পরি। ও চলে যাবার পর আমিও বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে খাবার খেয়ে তাহিদের সাথে আড্ডায় দিনটা কেটে দিলাম। দিন পেরিয়ে রাত হলো। রাত হওয়ায় আমি মাকে বললাম, মা কই? ওরা তো এলো না। আমার কথার জবাবে মা বলল, আসবে আসবে, অপেক্ষা কর, আসবে, রাত একটু গভীর হোক। মায়ের কথায় আমি অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষা করতে করতে রাত যখন গভীর হলো, তখন হঠাৎ একটা সুঘ্রাণ ভেসে আসলো নাকে। সুঘ্রাণটা পাবার সাথে সাথে বাইরে থেকে আওয়াজটা আসলো। মনে হচ্ছে বাইরে কেউ দাঁড়িয়ে আছে। এরকম অবস্থায় মা বললেন, চল বাহিরে চল, ওরা আসছে। তখন আমি হাফসা পড়ি, তাহিদ ও মা ঘর থেকে বাইরে বের হলাম। বাইরে বেরোয় দেখলাম চারিদিকে অনেক জিন দাঁড়িয়ে আছে। আর ওদের মাঝে জিন সর্দার মানে আমার বাবা, বাবার পাশে মা দাঁড়িয়ে ছিল। আমি এই প্রথম আমার পরিমাকে দেখলাম। পরিমাকে দেখে চোখের কোণে পানি চলে আসলো। তখন পরিমা আমার কাছে এসে বললেন, কেমন আছো বাবা? মায়ের কথায় ওনাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। জানি না কেন কান্না পাচ্ছিল তখন। এদিকে তাওহিদ জিন বাবার দিকে বাবা বলে দৌড়ে গেলেন। তাওহিদকে কোলে নিয়ে বাবা আমার কাছে এসে বললেন, বাবা নাহিদ কেমন আছো? তোমরা তোমার মানুষ মায়ের কাছে আমাদের বিষয়ে সব শুনেছ নিশ্চয়ই। তুমি আমাদেরই সন্তান। তোমার মানুষ মায়ের কথা রাখতে তোমাকে উনার কাছে রেখে গিয়েছিলাম। বাবার কথায় আমি বললাম, বাবা, আমি সব শুনেছি। আপনারা আমার মা-বাবা। মা আমাকে সব বলেছে। তখন বাবা বললেন তখন বাবা বললেন, আমরা চাইলে তোমাকে আমাদের রাজ্যে নিয়ে গিয়ে পরিচিত হতে পারতাম। কিন্তু তোমার মানুষ মাকে তো কথা দিয়েছি, উনি না মারা যাওয়া পর্যন্ত উনার কাছ থেকে তোমাকে আলাদা করব না। তাই তোমাকে দেখতেও কথা বলতে এখানে আসলাম। বাবার কথায় আমার মানুষ মা বললেন, ভাই সাহেব, আজ তো সব জানাজানি হলো। আরেকটা বিষয়েও জানাজানি হোক। আমাদের ছেলে নাহিদও এই যে পরীটাকে দেখছেন, ওর নাম হাফসা, হাফসা পরী। ও নাহিদ একে অপরকে পছন্দ করে। ওদের বিয়ে দিতেও চেয়েছিলাম, কিন্তু তার আগে ঝামেলা হওয়ায় বিয়েটা হয়নি। হাফসা পরী খুব ভালো। আপনারা দয়া করে ওকে মেনে নিন। মায়ের কথায় বাবা বললেন, আমি হাফসা পরীর বিষয়ে জানি। ওরা একে অপরকে পছন্দ করে এটাও জানি। আমরা নাহিদের সামনে না আসলে কি হবে? অদৃশ্যভাবে ওর খোঁজ তো রাখি।
আব্দুল্লাহ জিন আমাকে সব জানিয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না। নাহিদ ও হাফসাপুরীকে আমি আলাদা করব না। আমরা ওদের বিয়ে দিব। জিন বাবার কথায় হাফসাপুরী খুশি হয়ে আমার দিকে তাকালেন। তখন মা জিন বাবাকে বললেন, "আপনার কথায় খুশি হলাম। আপনি রাজি থাকলে দুদিন পর ওদের বিয়ে দিতে চাই।" মায়ের কথায় বাবা বললেন, "আপনিও পালিত মা। আপনার কথা আমি রাখব। আপনি যা বলবেন তাই হবে। আমি হাফসাপুরীর বাবার সাথে আজকেই কথা বলবো।" বাবার কথায় মা বললেন, "কিন্তু আমার একটা ইচ্ছা আছে। নাহিদের বিয়ে হবে আমার এই বাড়িতে, আপনাদের জিন রাজ্যে নয়। বিয়ের পর ওরা জিন রাজ্যে যাবে সেটা ঠিক আছে। শুধু বিয়েটা আমার বাড়িতে হতে হবে। আপনি কি বলেন?" তখন জিন বাবা বললেন, "ঠিক আছে, আমি আপনার কথায় রাজি। নাহিদের বিয়ে এ বাড়িতে হবে, আর আমার একটা কথা আপনাকে রাখতে হবে। ওদের বিয়ের পর আমি নাহিদকে আমার রাজ্যে নিয়ে যাব। সকল জিনপরিদের সাথে পরিচয় করিয়ে দিব।" বাবার কথায় মা বললেন, "অবশ্যই, আপনার কথায় আমি রাজি।" তখন জিন বাবা বললেন, "ঠিক আছে, আমরা তাহলে এখন আসি। দুদিন পর নাহিদের বিয়ে। বিয়ে হবার আগে আমরা সবাই চলে আসব।" কথাটা বলে আমার মাথায় হাত বুলিয়ে আদর করে তাহিদকে নিয়ে চলে গেলেন আমার জিন মা বাবা। ওরা চলে যাবার পর আমিও আফসাপরি খুশি হয়ে একে অপরের দিকে তাকিয়ে খুশিতে হাসতে লাগলাম। তখন মা বললেন, "মা, হাফসা সবই তো শুনলে। তোমার মা বাবাকে বলে রেখো, দুদিন পর তোমাদের বিয়ে হবে। অবশ্য নাহিদের বাবা তোমার বাবার সাথে কথা বলবে।" কথাটা বলে মা ঘরে গেলেন। তখন আমি হাফসাকে বললাম, "যাও, এখন তোমার রাজ্যে যাও। কালকে এসো কেমন? আমি এখন ঘুমাই।" আমার কথায় হাফসা বললেন, "ঠিক আছে, তুমি ঘুমাও।" কথাটা বলে চলে গেলেন হাফসা পরী। ও চলে যাবার পর আমি ঘুমিয়ে গেলাম। সেই রাতে আর তেমন কোনো ঘটনা ঘটেনি। পরের দিন দিনটা আল্লাহর রহমতে ভালোই চলে গেল। হাফসাপুরীর সাথে আমার বিয়ে ভেঙে গেছে গালিব জিনের জন্য। ওদের নিয়েই সবসময় ভয়ে থাকতে হতো। কিন্তু এখন আর তেমন ভয় করে না। আমি যে জিনের সন্তান। গালিব জিনের বাবা ও ভাইকে তো আঘাত করা হয়েছে, ওদের শাস্তি দেওয়া হয়েছে। ওরা আর আমাদের মাঝে হয়তো কোনো ঝামেলা করতে আসবে না। এরকম ভাবনায় ভেবেছিলাম আমি। কিন্তু আমার ধারণাকে ভুল প্রমাণ করে গালিব জিনের বাবা ও ভাই ঘটালো একটা ঘটনা। সেদিন রাতে আমি ঘুমিয়েছিলাম রুমে। হঠাৎ মধ্যরাতের দিকে আমার ঘুম ভেঙে যায় কারো কথার আওয়াজে। আমার ঘুম ভেঙে যাওয়ায় আমি দেখি আমার চারিদিকে ঘিরে রেখেছে গালিব জিনের বাবা, ভাই ও তার অনুগত জিনেরা। সবাইকে দেখে আমি বললাম, "আমি কোথায়? আমাকে কেন ধরে নিয়ে আসছেন?" আমার কথার জবাবে গালিব জিনের বাবা বললেন, "তোকে আমরা বাহিরে আমাদের কাছে নিয়ে আসছি। তোর কারণে এত ঘটনা। তোর কারণে আমাদের ছেলেকে হারিয়েছি। তোর কারণে জিন সর্দারের লোকেরা আমাদের আঘাত করছে। তোকে এখনই মেরে ফেলবো। মরার আগে এটা বল, জিন সর্দারের সাথে তোর কি সম্পর্ক? উনি কেন তোর কারণে আমাদের আঘাত করছে?" ওদের কথায় আমি বললাম, "ছাড়ো আমাকে, আমি জিন সর্দারের ছেলে।" আমার কথায় গালিব জিনের ভাই আমার গালে একটা থাপ্পড় দিয়ে বললেন, "মিথ্যা কথা বলার সাহস পেলি কিভাবে? সত্যিটা বল।" ওর কথায় আমি আবারও বললাম, "সত্যি, আমি জিন সর্দারের ছেলে।" তখন ওরা বলল, "মজা করছিস তাই না? তুই জিন সর্দারের ছেলে হলে আমরা জানি না কেন? তুই জিন হলে তো আমরা বুঝতাম। আমরা কেন বুঝি না?" ওদের কথার জবাবে আমি বললাম, "আমাকে আমার মাঝে মায়াজাল সৃষ্টি করেই রাখছে আমার বাবা। তাই তোমরা জানো না। কালকে আমার বিয়ে। জিন বাবা বলেছে কালকে আমার থেকে মায়াজাল তুলে নেওয়া হবে। তাহলে সবাই বুঝবে আমি জিন। কাল আমার বিয়ে, ছাড়ো আমাকে।" আমার কথায় গালিব জিনের বাবা আমাকে থাপ্পড় দিয়ে বললেন, "তোর এসব গল্প বলা বন্ধ কর।" এই বলে গালিবের বাবা নাকি জিনদের বললেন, "মেরে ফেলো একে।" ওনার কথায় জিনগুলো আমার দিকে এগিয়ে আসবে। এমন সময় ওখানে আসলেন আব্দুল্লাহ জিন, সাথে অনেক সৈন্য জিন নিয়ে। ওরা আশায় গালিব জিনের বাবা, ভাই ও বাকি জিনেরা পালাতে যাবে। এমন সময় আব্দুল্লাহ জিন ও তার সাথে জিনেরা এদের ধরে ফেললেন। গালিব জিনের বাবা, ভাই ও সকল জিনদের ধরার পর আব্দুল্লাহ জিন আমার কাছে এসে মাথা নিচু করে সম্মান জানিয়ে বললেন, "আমাকে মাফ করবেন ছোট হুজুর, আমার আসতে একটু দেরি হয়ে গেছে।" এই বলে আব্দুল্লাহ জিন গালিবের বাবা ও ভাইকে বললেন, "তোমাদের সাহস কি করে হয় আমাদের জিন সর্দারের ছেলের গায়ে হাত তোলার? তোমাদের কি উনি বলেনি উনি জিন সর্দারের ছেলে?" সব শোনার পর কেন ওনার গায়ে হাত তোলা হলো? কথাটা বলে ওদের জোরে আঘাত করতে লাগলেন। আঘাতের ফলে ওরা চিৎকার করে মাপ চাইতে থাকেন। কিন্তু আব্দুল্লাহ জিন ওদের চিৎকার না শুনে আঘাত করতে ওদের মেরে ফেলেন। ওদের মেরে ফেলার পর আব্দুল্লাহ জিন আমাকে আবার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে বলেন, "আল্লাহর রহমতে আর কোনো ভয় নেই। আপনি ঘুমান, আমি পাহারায় আছি। গালিব, আপনি ঘুমান, আমি পাহারায় আছি। গালিব জিনের পরিবারকে শেষ করে দিয়েছি। কাল থেকে সবাই জানবে আপনি জিন সর্দারের ছেলে। তখন আর ভয় কেউ আপনার সাথে ঝামেলা করতে আসবে না।" ওনার কথায় আমি ঘরে গিয়ে ঘুমালাম। পরের দিন হাফসা ও আমার বিয়ে।
বিয়ে উপলক্ষে আমার জিন, মা-বাবা, ছোট ভাই আসছে আমাদের বাড়িতে। ওদিকে আফসাপরি, ওর মা, বাবা, বোন ওরাও আসছে। সবাই আসায় সবার উপস্থিতিতে আমারও হাফসাপরির বিয়ে হয়। বিয়ে হওয়ায় আমরা অনেক খুশি। অবশেষে তাহলে বিয়েটা হলো। বিয়ে শেষে সবাই মিলে অনেক মজা করা ও খাওয়া-দাওয়া করা হয়। খাবার শেষে আমার জিন বাবা বলেন, "আমি জিনদের সর্দার। আমার বড় ছেলে নাহিদের বিয়ে হলো। আজ বিয়ে হলো ঠিকই, কিন্তু আমি জিন রাজ্যে বড়সড়ভাবে ওদের বিয়ের অনুষ্ঠান করব।" কথাটা বলে জিন বাবা আমার মানুষ মাকে বললেন, "বোন, আমি তোমার কথা রেখেছি। তোমার বাড়িতে নাহিদ ও আফসাপরির বিয়ে দিয়েছি। এখন আমার কথাটা রাখার পালা। আমি কালকে নাহিদকে আমার রাজ্যে নিয়ে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিব। তারপর নাহিদ আবার আপনার কাছে আসবে। আপনি যতদিন না মারা যান ততদিনে ও আপনার সাথেই থাকবে।" বাবার কথায় মা রাজি হলেন। তারপর সবাই আমাকেও হাফসাপুরীকে শুভেচ্ছা জানিয়ে সবাই চলে গেলেন। অনেকে বাধা বিপত্তির পর হাফসাপুরীর সাথে বিয়ে হলো। আমার জিন বাবা চলে যাবার পরের দিন আব্দুল্লাহ জিন আমার কাছে আসে। উনি এসে বলে, "ছোট হুজুর, আপনাকে নিতে আপনার বাবা পাঠালেন। উনি বলেছেন আপনাদের সবাইকে নিয়ে জিন রাজ্যে যেতে।" উনার কথায় আমি, মা ও হাফসাপুরী উনার সাথে চলে গেলাম আমাদের জিন রাজ্যে, আমাদের প্রাসাদে। আমাদের রাজ্য প্রাসাদটা অনেক সুন্দর ছিল। আমি অনেক ছোটবেলায় দেখেছিলাম, তাই এখন ততটা মনে নেই। আমি ওখানে যাবার পর বাবা সকল জিনপরীকে ডাকে। বাবা ডাকে সবাই আসলেন। বাবা বলেন, "আপনারা অনেকে হয়তো জানেন, আমার একটা ছেলে ছিল। ছোটবেলা থেকে হয়তো কেউ দেখেননি। এটার কারণও এতদিন ধরে একজন মানুষের সাথে থাকতো।" এই বলে বাবা সকল জিনপরীকে আমার বিষয় সব খুলে বলে। বাবা আরও বলে, "এখন আমার ছেলের সাথে সবার পরিচয় করিয়ে দিলাম। নাহিদ আমার বড় ছেলে, তাওহিদ। আমার ছোট ছেলে আমি। তোমার সর্দার নিয়ম অনুযায়ী আমি মারা গেলে আমার জায়গায় আমার দায়িত্ব পালন করবে আমার বড় ছেলে নাহিদ। তোমরা আমাকে যেভাবে সম্মান করো, আমাকে মেনে চলো, আমার ছেলেকে সেভাবে সম্মান করবে, মেনে চলবে।" বাবার কথায় সবাই হাত ইশারা করে জানিয়ে দিলেন, ওরা বাবার কথা মতো কাজ করবে। তখন বাবা সবাইকে বললেন, "গতকাল হাফসাপুরীর সাথে ওর বিয়ে হয়েছে। ওদের বিয়ের অনুষ্ঠান করতে পারেনি। তাই সবাইকে দাওয়াত রইলো। আগামীকাল ওদের বিয়ের অনুষ্ঠানে সবাই আসবে।" বাবার কথায় সকল জিনপরি সম্মতি জানিয়ে চলে গেলেন। ওদিকে তখন বাবা আমাদের বিয়ের অনুষ্ঠানের সকল কাজের আয়োজন করলেন ও অনেক ধুমধামে আমাদের বিয়ের অনুষ্ঠান হলো। বিয়ের অনুষ্ঠান শেষে আমরা ওখানে আরও কয়েকদিন থেকে আবার আমার মানুষ মায়ের বাড়িতে চলে আসলাম। এখানে এসে সংসার করতে লাগলাম আমার পরিবউয়ের সাথে।